আমি চেষ্টা করবো আপনাদের জন্য জিনিসটা নিয়ে আসতে ফ্রম আইসিবি, বাট এটা এক্সাম শেষ না হওয়া পর্যন্ত, মানে 18 তারিখের আগ পর্যন্ত আমি হয়তো নিতে পারবো না জিনিসটা। ঠিক আছে, স্যার এটা তো এক্সাম কোয়েশ্চেন তো একরকম না স্যার, এক এক স্লটে এক এক রকম স্যার। কারেক্ট। যতগুলা স্লট আছে সবগুলাটাই নিয়ে দেখতে হওয়া উচিত আমাদের। ঠিক আছে, অ্যাটলিস্ট আপনাদের সাথে বসা। এন্ড ভালো হলো যে ডিফারেন্ট স্লটের জন্য আর কি ডিফারেন্ট আর কি এক্সাম পেপার আছে, সো আপনাদের জন্য মানে একই সাথে 3টা পেপারের আর কি প্র্যাকটিস হয়ে যাবে। আর আজকের ক্লাসটার পর যদি আমি পারি, আমাদের যেটা স্যাম্পল কোশ্চেন যেটা আছে আইসিএবির, ওটা কি আপনারা দেখতে পেরেছেন কিনা? আচ্ছা, যদি না হয়ে থাকে আমি একটু আপনাদেরকে এটা কভার করবো, বা আফটার ক্লাস আমি জিনিসটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, সিন্স উই জাস্ট হ্যাভ অনলি ওয়ান ক্লাস, 1.5 আওয়ার আমাদের ক্লাস আছে। ওকে, সো আমি একটু রিক্যাপ করছি। আমরা চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 যেটা করেছি, চ্যাপ্টার 1 ওয়াজ অল অ্যাবাউট আমাদের বেসিক অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস গুলাকে নিয়ে আমরা আলাপ করেছিলাম। আইএস 1 এর বেসিক স্ট্রাকচার নিয়ে আমরা আলাপ করেছিলাম। ঠিক আছে, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর যেটা কিনা আমাদের প্রাইমারি, আর যে দুটা কিনা হচ্ছে যে চারটা কিনা হচ্ছে আমাদের সেকেন্ডারি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ওকে, গোয়িং কনসার্ন, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এই পার্টিকুলার কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাস করেছি। আর চ্যাপ্টার 2 ওয়াজ অ্যাবাউট আমাদের ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং এর কনসেপ্টটা আপনাদেরকে মানে জিনিসটাকে ইন্ট্রোডিউস করা। আর সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন ছিল না, এটা নিয়ে আলোচনা করার কথা ছিল মনে হয়। না, ওটাই আমি বলছি, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমি নিয়ে যাব। অ্যাকাউন্টিং ইকুয়েশনের কনসেপ্টটা আমি এই ডাবল এন্ট্রি পোর্শনে আমি নিয়ে আসছি, লেজার অ্যাকাউন্টিং এন্ড ডাবল এন্ট্রি। ঠিক আছে, একাধারে নিয়ে আসি যাতে করে আপনারা স্ট্রেইট অ্যাওয়ে জিনিসটা ক্যাচ করতে পারেন। ওখানে জিনিসটাকে অনেক বিস্তর ভাবে দেওয়া, এটাকে আপনাদেরকে সামারাইজ করে দেওয়া, যাতে করে একেবারে এক্সাক্ট টু দ্য পয়েন্ট এসে আমরা যাতে করে মানে রিচ করতে পারি জিনিসটা। ঠিক আছে, দ্যাট ইজ ইন মাই মাইন্ড। আমি লাস্ট যেটা ক্লাসে যেখানে আমি স্টপ করেছিলাম সেখানে হচ্ছিল যে একটা অ্যাসেট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি, এই কনসেপ্টে আমাদের কিছু ট্রানজেকশন দেওয়া ছিল, যে ট্রানজেকশন গুলাকে আমরা তাকে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটালের কনসেপ্টে জিনিসগুলোকে আমরা প্লেসমেন্ট করে দেখাচ্ছিলাম, যে কোনো ট্রানজেকশনের বোথ সাইডে আপনার ইকুয়েশনে এফেক্ট করে থাকে জিনিসটা। ওকে, সো এইটারই আপনার কম্বাইন্ড ভার্সন হচ্ছে আমরা আজকে চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4 এর ইয়েতে আমি নিয়ে আসছি জিনিসটা। সো আপনারা এটা নিয়ে টেনশন করবেন না যে কোনো কিছু আসলে আমি মানে ল্যাপস করে যাব না আপনাদের জন্য, বা কোনো কিছু ইয়ে করবেন, বাট যেটা চেষ্টা করব যে যেটা কম্বাইন করলে যদি আমাদের ফাস্টার হয়, ঠিক আছে, যাতে করে আমি আরো ইম্পর্টেন্ট কন্টেন্টে আমি যেতে পারি, সেই জায়গাটা আমি ফোকাস করবো আপনাদেরকে। ওকে, সো যেটা ছিল আমাদের ওই অ্যাসেট ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি ইকুয়েশনটাতে আমরা ছিলাম। তো সেটা করার আগে Recording stopped. আচ্ছা, আপনারা কি Recording in progress. ওকে, সো যেটা বলছিলাম যে আমরা আমাদের চ্যাপ্টার 2 থেকে আমরা চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4 এ আমরা মুভ অন করব। চ্যাপ্টার 3 ইজ অল অ্যাবাউট আপনাদের বুক অফ অরিজিনাল এন্ট্রি, আর একটা হচ্ছে আপনাদের সোর্স ডকুমেন্টস। ওকে, বুক অফ অরিজিনাল এন্ট্রি কি? বুক অফ অরিজিনাল যে কোনো ট্রানজেকশন আমরা রেকর্ড করে থাকি। আমরা লাস্ট ক্লাসে আমরা অ্যাকাউন্টিং এর ডেফিনিশনে পড়েছি, অ্যাকাউন্টিং ইজ অ্যাবাউট আপনার সামারাইজিং, ক্লাসিফাইং, ঠিক আছে, অ্যান্ড রেকর্ডিং, মানে রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং। আমরা যখন তাকে সামারাইজ বলছি, সামারাইজ মানে হচ্ছে ট্রানজেকশন গুলাকে আমরা ক্লাস্টার করে নিই, ট্রানজেকশন গুলাকে কিছু ক্যাটাগরি করি। এই ক্যাটাগরি গুলাকে যখন আমরা রেকর্ড করি বা যেই জায়গাতে রেকর্ড করি সেটাকে আমরা বলে থাকি বুক অফ অরিজিনাল এন্ট্রি। ওকে, আর প্রতিটা ট্রানজেকশন যে একটা ট্রানজেকশন সেটা আমরা কিভাবে বুঝি? দ্যাট ইজ ডিফাইন্ড বাই মাই রেসপেক্টিভ সোর্স ডকুমেন্ট। যে আজকে যে সেল হলো আপনি কি করে বুঝবেন? সেলস ইনভয়েস দেখে। পারচেজ হলো কি করে বুঝবেন? পারচেজ ইনভয়েস দেখে। তো এখানে আমাদের যেটা কনফিউজিং যে এরিয়াটা সেটা হচ্ছে আমাদের যে এক সেকেন্ড আমি স্লাইডটাকে জাস্ট পুরা ইয়েতে নিয়ে আসি। ওকে, সো আমাদের যে ট্রানজেকশন যখন হয়, যে আমরা কি করে বুঝবো যে একটা ট্রানজেকশন হচ্ছে, যে কারণ আমার ট্রানজেকশনটাই অনলি রেকর্ড করব আমার বুক অফ অরিজিনাল এন্ট্রিতে, এন্ড সেই অনুযায়ী আমি তাকে লেজার অ্যাকাউন্টিং করব। হোয়াট ইজ নন ট্রানজেকশন উই ডু নট রেকর্ড। ঠিক আছে, এন্ড যেটার সোর্স ডকুমেন্ট না থাকে সেটাকে আমরা কখনো রেকর্ড করব না। যে কোনো ট্রানজেকশন হ্যাজ টু বি সাপোর্টেড বাই সোর্স ডকুমেন্ট। এই যে আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ভাইটাল পিকচার ইন আওয়ার অ্যাকাউন্টিং সিলেবাস, বা বলতে পারেন আমাদের অ্যাকাউন্টিং সিলেবাস ইন আ নাটশেল। ওকে, সো এখানে কি হয় আমি আপনাদেরকে বলি, বা আমাদের বইয়ের যে কম্পোজিশনটা আছে, যে কোনো ট্রানজেকশন বলতে যেটা আমরা বুঝি, ইট ক্যান বি আইদার আ পারচেজ অফ আ ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, ইট ক্যান বি দ্য সেল অফ আওয়ার রেগুলার গুডস অ্যান্ড সার্ভিসেস, অর ইট ক্যান বি ক্যাপিটাল দ্যাট উই ব্রিং ইনটু দ্য বিজনেস। ওকে, সো এই যে ট্রানজেকশনটা হলো, এই ট্রানজেকশন আমরা কি করে বুঝবো? ঠিক আছে, যে আজকে যদি আপনাকে যদি আমি মুখে বলি আমি সেল করেছি, কিন্তু যদি আমি ডকুমেন্ট শো না করতে পারি, তাইলে ওই পার্টিকুলার সেলস এর উপর আপনার ডাউট থাকতে পারে। বা এই পার্টিকুলার আপনি যদি আজকে অডিটর হন, আপনি কখনো ওই সেলসটাকে রেকর্ড করতেও পারেন, নাও করতে পারেন, যদি সোর্স ডকুমেন্ট আপনার না হয়ে থাকে। ঠিক আছে, তারপর একটা কথা চলে আসে যে সেল করতে গেলে আপনার যতগুলা ডকুমেন্ট আপনার জেনারেট করতে হয়, যেমন সেলস অর্ডার আপনার আসে,
ঠিক আছে, আপনার ডিসপ্যাচ নোট আপনার থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সেলস ইনভয়েস হয়। সো এই যে দেখেন 3টা 4টা আপনার ডকুমেন্ট এখানে আমরা জেনারেট করছি, সবগুলাই কি আমার সোর্স ডকুমেন্ট? ঠিক আছে, সবগুলো আমার সোর্স ডকুমেন্ট না, সেটা নিয়ে আমি একটু বেসিক ডিটেল মানে বেসিক ডিসকাশন করব কোনটা আমার সোর্স ডকুমেন্ট। কারণ যেহেতু এমসিকিউ আছে, আপনাকে স্পেসিফিক্যালি জানতে হবে যে কোন ট্রানজেকশনের সোর্স ডকুমেন্ট কোনটা, এন্ড সেই অনুযায়ী তাকে আপনাকে জানা, মানে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকা। তারপর যখন আমি ট্রানজেকশনটাকে ডিফাইন করতে পারি বেসড অন সোর্স ডকুমেন্ট, তখন আমরা তাকে কি করি, তাকে আমরা বুক অফ অরিজিনাল এন্ট্রিতে তাকে ট্রানজেকশনটাকে রেকর্ড করি। ঠিক আছে, দিস ইজ ক্লাসিফাইং ট্রানজেকশনস। সেলসকে আমরা নিয়ে আসি, ক্রেডিট সেলসকে নিয়ে আসি সেলস ডে বুক, ওকে। তারপর হচ্ছে ক্রেডিট পারচেসকে নিয়ে আসি আমরা পারচেস ডে বুক, ক্যাশ ট্রানজেকশনকে নিয়ে আসি আমরা ক্যাশ বুক, ঠিক আছে। তারপর আপনার ছোটখাটো যে আপনার ক্যাশ ট্রানজেকশন হয় সেটাকে আমরা নিয়ে আসি পেটি ক্যাশ বুক। পেরোল হচ্ছে আমাদের স্যালারিজ বা ওয়েজেস যে দিয়ে থাকি আমাদের যে কোনো কোম্পানি স্টাফদেরকে, তার জন্য বুক অফ অরিজিনাল এন্ট্রি হচ্ছে আমার পেরোল। আর লাস্ট হচ্ছে আমার জার্নাল। জার্নাল হচ্ছে যেটাকে আমরা কোনোটাতে যদি ক্লাসিফাই না করতে পারি সেই জিনিসটা আমাদের জার্নালে চলে যায়, ওকে। সো এই যে আজকে যে ট্রানজেকশনটা হলো, আপনি একজন অডিটর, আপনি যখন সোর্স ডকুমেন্ট দিয়ে তাকে আপনি কনফার্ম করলেন, তখন তাকে আপনি রেকর্ড করছেন কোথায়? দ্যাট পার্টিকুলার ডে অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট তাকে আপনি বুক অফ অরিজিনাল এন্ট্রিতে তাকে রেকর্ড করছেন, ওকে। তারপর মান্থ এন্ডে গিয়ে কি হচ্ছে, ওই বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে তাকে টি অ্যাকাউন্টিং এ, তাকে লেজার অ্যাকাউন্টিং এ তাকে আমরা নিয়ে আসছি। লেজার অ্যাকাউন্টিং ইজ টি অ্যাকাউন্টিং, ওকে, যেটাকে আমরা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে অ্যাসেট হলে যেটা হয়, অ্যাসেট আপনার বাড়লে ডেবিট, ঠিক আছে, কমলে ক্রেডিট, অ্যান্ড ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি যেটা হয়ে থাকে, যেটা আপনার বাড়লে হচ্ছে আপনার ক্রেডিট আর কমে গেলে হয়ে যাচ্ছে আপনার ডেবিট। সো এই লেজার হচ্ছে আমার টি অ্যাকাউন্ট। এই লেজারেও কিছু ইন্টারেস্টিং কেস আছে, যে জিনিসটা আমি আস্তে আস্তে আপনাদের মানে ডেপথে যাব। আপনাদের কাছে আগে ফার্স্ট অফ অল হচ্ছে এই পিকচারটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। এই পিকচারটা মাথায় নিন, দেন দেখবেন যে সবকিছুই ছকের মধ্যে পড়ে যাবে। লেজার যখন আমরা বলে থাকি, দ্য অনলি লেজার দ্যাট ইজ পার্ট অফ মাই ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আমার নমিনাল লেজার। নমিনাল লেজার বাদে কোনো লেজারকে আমি আমার ট্রায়াল ব্যালেন্সের পার্ট আমি করব না। সো নমিনাল লেজারের আরেকটা অল্টারনেট কি, সেটা হচ্ছে আমার পার্সোনাল লেজারগুলা। পার্সোনাল লেজারগুলো হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কাস্টমারের নামে বা সাপ্লায়ারের নামে যে টি অ্যাকাউন্টগুলো হয়ে থাকে, তাকে আমরা ট্রায়াল ব্যালেন্সের পার্ট করি না। আমি আরেকটু ডিটেলে যাব পরে, বাট এখানে আমি আপনাদেরকে একটু বেসিক আইডিয়া দিচ্ছি যে লেজার অ্যাকাউন্টিং যখন আমি করব, যখন বুক অফ অরিজিনাল এন্ট্রি, যে আজকে আপনার একটা ক্রেডিট সেল হলো, আপনি ক্রেডিট সেলটাকে যখন আপনি রেকর্ড করছেন, যে টি অ্যাকাউন্টে রেকর্ড করছেন, দোজ আর নমিনাল লেজার্স, ঠিক আছে। তাহলে আমরা যখন ক্রেডিট সেলস আমরা কি রেকর্ড করি, সেলসকে আমরা ক্রেডিট করি, আর ডেবিট করি হচ্ছে আমরা রিসিভেবলসকে আমরা ডেবিট করি, ওকে। সো এই যে রিসিভেবলস অ্যাকাউন্ট আমি ইউজ করতেছি, দ্যাট ইজ মাই নমিনাল লেজার। কিন্তু আজকে যখন আপনি 5টা পার্টির কাছে যখন আপনি ক্রেডিট সেল করছেন, এ বি সি ডি ই, প্রতিটা পার্সনের জন্য যে টি অ্যাকাউন্ট করবেন, দ্যাট ইজ ইয়োর পার্সোনাল লেজার। এন্ড যেটা আমি আবার আপনাকে বলছি, পার্সোনাল লেজার ইজ নট পার্ট অফ ইয়োর ট্রায়াল ব্যালেন্স। এমসিকিউর একটা জিনিস কি, এমসিকিউ ইজ ভেরি ট্রিকি, ঠিক আছে। এমসিকিউটা অনেক ট্রিকি, কি এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করবে। সো এই ওভারঅল কনসেপ্টটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আগে হলে কি হতো, আপনারা খালি বেসিকটা মানে এত কিছু জানতো না, জানা লাগতো না, কয়েকটা বেসিক সাম করে প্রিপারেশন নিয়ে এসে আপনারা এক্সামে অ্যাপিয়ার করে যেতে পারতেন, ঠিক আছে। বাট এখন এই কনসেপ্ট জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হতে হবে। এই যে লেজার্স গেল, লেজার্স এর পর আপনি কি করেন, ট্রায়াল ব্যালেন্স করেন। আপনার টি অ্যাকাউন্ট গুলাকে মান্থ এন্ডে যখন আপনি ব্যালেন্স করেন, যে ব্যালেন্সিং ফিগারটা থাকে সেটাকে আমরা নিয়ে যাচ্ছি ট্রায়াল ব্যালেন্সে। বাট ট্রায়াল ব্যালেন্সটা আসলে এত সহজ না বা এত ডাইরেক্টলি আমাদের আসে না। ট্রায়াল ব্যালেন্স করার আগের যে স্টেপটা, সেটা হচ্ছে আপনার লেজার অ্যাকাউন্টিং এ ভুল হতে পারে, ঠিক আছে। বা আপনার দেখা যাচ্ছে লেজার অ্যাকাউন্টিং আপনি করছেন, বা দেখা যাচ্ছে আপনার ডেবিট অ্যান্ড ক্রেডিট আপনার ম্যাচ করছে না। সো তখন আপনার কি করতে হবে, এই লেজার থেকে যখন আপনি ট্রায়াল ব্যালেন্সে আসবেন, তখন আপনার কারেকশন করতে হবে। অ্যান্ড দ্যাট কারেকশন ক্যান বি ডান থ্রু সাসপেন্স অ্যাকাউন্টস, ঠিক আছে, বা আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। দু রকম এরর হয়ে থাকে। একটা এরর হচ্ছে যখন আমার ট্রায়াল ব্যালেন্স টোটালি ম্যাচ করে যাচ্ছে, আপনার ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড দুটা ম্যাচ করে যাচ্ছে, বাট তারপর আমার ভুল থাকতে পারে। লেটস জাস্ট সে যে আমি একটা এন্ট্রি আমি অমিটই করে দিয়েছি, ওকে। বা দেখা যাচ্ছে আমি একটা সাইডে রংলি ক্রেডিট করেছি, আর একটা সাইডে আমি রংলি ডেবিট করেছি। অ্যাজ এ রেজাল্ট আমার ট্রায়াল ব্যালেন্স কিন্তু মিলে গেল, বাট আই ক্যানট সে যে আমার এটা ইটস ক্যারিং আ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, ওকে। সো তখন যখন আমি এরর অ্যাডজাস্টমেন্ট করি, আর যখন ট্রায়াল ব্যালেন্স না মিলে থাকে, তখন আমি সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। তারপর হোয়াট আই গেট ইজ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের উপর বেস করে কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করি। অ্যান্ড অ্যাজ উই ডিসকাসড ইন লাস্ট ক্লাস, যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইজ অ্যাজ পার IAS 1। অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমাদের কি কি জিনিস থাকে, এই 5টা জিনিস থাকে। অ্যান্ড এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাজ পার IAS 1 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর, উই আর নট গোয়িং টু সে ব্যালেন্স শিট, যেটাকে আমরা বলবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ঠিক আছে। উই আর নট গোয়িং টু সে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, উই আর গোয়িং টু সে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম,
ওকে, তারপর হচ্ছে গিয়ে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, যেখানে হচ্ছে ক্যাপিটালের ভিতরে মুভমেন্ট গুলো আমাদের এখানে রিফ্লেকশন হয়। নাম্বার 4 হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ, আর লাস্টেরটা হচ্ছে নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো এই যে পিকচারটা, এটা কি আপনারা গ্রাস্প করতে পেরেছেন কিছু? আমি বলবো না 100%, বাট এই ছকটা কি মাথায় রাখতে পারছেন যে কিভাবে ট্রানজেকশন হচ্ছে, তাকে আমরা রেকর্ড কিপ করছি, তাকে আমরা জি টি স্যার। অ্যাকাউন্ট করে ট্রায়াল ব্যালেন্স করে আমরা লাস্টে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নিয়ে যাচ্ছি। দিস ইজ দি লাইফ সাইকেল আর কি, নাথিং এলস। ওকে, সো এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার থাকি, এখন আমি আস্তে আস্তে আপনাদের ডেপথে যাবো। সো হোয়াট ইজ চ্যাপ্টার 3 অ্যাবাউট? আমি চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4টাকে একটু কম্প্রেস করেছি যাতে করে আমি অন্য জায়গাগুলোতে আপনাদের সময় দিতে পারি বা আমি আপনাদেরকে ডাইরেক্ট এক্সারসাইজে যেতে পারি। ওকে, সো চ্যাপ্টার 3 ইজ অ্যাবাউট নাম্বার 1 হচ্ছে আপনার সোর্স ডকুমেন্টস, আর নাম্বার 2 হচ্ছে আপনার বুক অফ অরিজিনাল এন্ট্রি। এই যে দুটা কন্টেন্ট ইজ মানে নাথিং বাট ইয়োর চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3তে আমরা যেটা করেছি, আমাদেরকে ইনিশিয়াল পেজ, যেটা কিনা আমাদের পেজ 57-এ যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছে, দ্যাট ইজ আপনাকে যে পারচেজ আর সেলস এর, ঠিক আছে, আপনাকে ক্রেডিট পারচেজ আর ক্রেডিট সেলস এর যে সোর্স ডকুমেন্ট গুলো জেনারেট হয়ে থাকে, এন্ড সেটার মধ্যে কোনটা আমার সোর্স ডকুমেন্ট এন্ড কোনটা আমার সোর্স ডকুমেন্ট না, সেই জায়গাটা এখানে হাইলাইট করেছে। আমি খুব ব্রিফলি যাব, ঠিক আছে, কারণ এমসিকিউ যেহেতু আছে, আমি অন্য সময় হলে জিনিসটা আপনাদেরকে আমি গো থ্রু করতাম না, বাট এমসিকিউর জন্য আই ফিল দ্যাট ইউ নিড দিস। ফার্স্ট অফ অল, আপনি যখন সেল করবেন, সেলস এর সময় ফার্স্ট যেই ডকুমেন্টটা জেনারেট হয়, আই এম ইউজিং দ্য ওয়ার্ড ডকুমেন্ট বাট নট সোর্স ডকুমেন্ট, ফার্স্ট যে ডকুমেন্টটা জেনারেট হয় দ্যাটস আ সেলস অর্ডার। আজকে যদি আপনারা একটা জায়গা থেকে কোনো কিছু আপনি মানে কিছু জিনিস বেচতে চান, ঠিক আছে, আপনার কাছে আগে একটা সেলস অর্ডার আসতে হবে, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ক্যান বি সেন্ড বাই এনি বায়ার যে আপনার কাছ থেকে কিছু জিনিস কিনতে চাচ্ছে। সো তার জন্য যেটা হচ্ছে আপনার পারচেজ অর্ডার, আপনার জন্য হচ্ছে এটা সেলস অর্ডার, ঠিক আছে। সো ফার্স্ট ডকুমেন্ট ইজ সেলস অর্ডার। এখন সেলস অর্ডারকে কি আমি সোর্স ডকুমেন্ট হিসাবে বলবো? আমি ওটাকে সোর্স ডকুমেন্ট হিসেবে কনসিডার করি না, কারণ সেলস অর্ডার ক্যান বি ক্যান্সেলড, ঠিক আছে, সেলস অর্ডার ক্যান বি চেঞ্জড। দেখা গেল যে সেলস অর্ডার হয়েছে ওরকম আরো মাল্টিপল সেলস অর্ডার হলো আপনার। সো এই সেলস অর্ডারকে ধরে আপনারা যখন অডিট করবেন, তাকে কখনো একটা ক্রেডিট সেলস এর সোর্স ডকুমেন্ট হিসেবে কনসিডার করবেন না, পিরিয়ড। ওকে, নাম্বার 2, তারপর যখন আপনি সেলস, যখন আপনি আজকে যখন ডিসাইড করলেন যে ঠিক আছে আমি সেল করছি, তো যখন আপনি সেল করেন তখন আপনার সেকেন্ড যেই ডকুমেন্টে জেনারেট হয়, উই কল দ্যাট ডেলিভারি নোট। আজকে যখন আপনি আপনার ফ্যাক্টরি থেকে যখন গুডস পাঠিয়ে দিচ্ছেন আপনার বায়ারের প্রেমিসে, তখন আপনার গুডস এর সাথে একটা ডকুমেন্ট জেনারেট হয়, দ্যাট ডকুমেন্ট ইজ ডেলিভারি নোট। ওকে, সো ইজ ডেলিভারি নোট মাই সোর্স ডকুমেন্ট ফর সেলস? ইট ইজ নট আ সোর্স ডকুমেন্ট, কারণ আজকে আপনার ডেলিভারি যদি সে ফেরত দিয়ে দেয়, তাইলে উই ক্যানট সে যে ডেলিভারি নোট, ঠিক আছে, ডেলিভারি নোট ইজ আ সোর্স ডকুমেন্ট। এইবার আমি থার্ড কেসে আসি, যখন আপনার সেলসটা কনফার্ম হয়ে গেল, যে আপনাকে সেল মানে যে আপনার থেকে পারচেজ করছে সে যখন কনফার্ম করলো, তখন যে ডকুমেন্টটা হয় দ্যাট ইজ ইনভয়েস, ঠিক আছে, আপনার জন্য সেলস ইনভয়েস ওয়েন ইউ আর সেলিং, ঠিক আছে, আর যে এটা পারচেজ করছে তার জন্য হচ্ছে এটা পারচেজ ইনভয়েস। সো আমি যদি আপনাদেরকে বলি আজকে ক্রেডিট সেলস এর জন্য আর ক্রেডিট পারচেজের জন্য অনলি সোর্স ডকুমেন্ট হচ্ছে আপনার ইনভয়েস, ঠিক আছে। এইটাই আপনাদের মাথায় রাখতে হবে জিনিসটা, যদি কখনো ক্রেডিট সেলস বা ক্রেডিট পারচেজের জন্য যদি ইনভেস্ট মানে যদি জানতে চান, যে সেলার তার জন্য হচ্ছে সেলস ইনভয়েস, যে আপনার বায়ার তার জন্য হচ্ছে আপনার পারচেজ ইনভয়েস। ওকে, আর বাকি যে ডকুমেন্টগুলোর কথা আমি আপনাকে বললাম, যেমন সেলস অর্ডার অর পারচেজ অর্ডার, ঠিক আছে, বা যখন আপনি সেল করবেন গুডস, আপনি যখন একটা ডেলিভারি নোট দিবেন, দ্যাট ইজ নট ইভেন ইউর সোর্স ডকুমেন্ট। ওকে, বা যদি আপনি আজকে পারচেজ করে থাকেন, পারচেজ কিন্তু যখন আপনি আপনার ফ্যাক্টরি প্রেমিসেসে যখন গুডসটা এসে ঢুকবে, আপনার কিন্তু ফ্যাক্টরি করে কি একটা গুডস রিসিভ নোট জেনারেট করে, দ্যাটস অলসো ডকুমেন্ট বাট দ্যাট ইজ নট ইউর সোর্স ডকুমেন্ট। ওকে, সো এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য, যদি কখনো আপনাকে এমসিকিউ আসে যে ক্রেডিট সেলস বা ক্রেডিট পারচেজের জন্য যদি কখনো আমার সোর্স ডকুমেন্ট হয়ে থাকে, দিস 3 আর দ্য সোর্স ডকুমেন্টস। আমি আপনাদেরকে দুটার কথা বলেছি, একটা হচ্ছে সেলস ইনভয়েস, একটা হচ্ছে পারচেজ ইনভয়েস, বাট হোয়াট অ্যাবাউট ক্রেডিট নোট? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে সেলস ইনভয়েস বলতে স্যার এখানে কি মূসক 6.3টা মিন করে স্যার? মূসক ইজ আ বিট ডিফারেন্ট, ঠিক আছে, মূসক হচ্ছে আমরা যেটা, হ্যাঁ, পার্শিয়ালি ওটা কভার করে আপনার। ওকে, আপনার সেলস ইনভয়েস কিন্তু ইটস নট জাস্ট ওয়ান ডকুমেন্ট, ওটাতে আপনি হয়তো মূসক ছাড়াও যদি হয়ে থাকে, কেন আমি আপনাকে বলছি এই কথাটা, কারণ সব সেলার কিন্তু আপনার ট্যাক্সের আওতায় পড়ে না, কিন্তু দ্যাট ক্যান বি নন রেজিস্টার্ড। ওকে, সো ওই জন্য যদি আমি মূসক করে দিই, ইট উইল বিকাম লিমিটেড। সো যারা কিনা এক্সেম্পট বা যারা কিনা নন রেজিস্টার্ড, তাদের জন্য যেই আপনার আজকে বিলিং ইনভয়েস হচ্ছে বা সিরিয়াল নাম্বার করে যে আপনার সেলস যে এটা হচ্ছে ইনভয়েসটা হচ্ছে,
দ্যাট ক্যান অলসো বি কনসিডার্ড অ্যাজ সোর্স ডকুমেন্ট, ঠিক আছে? বাট ইউজুয়ালি মূসকটাই হয়ে থাকে যারা রেজিস্টার্ড থাকে বা যারা ট্যাক্সেবল এন্টিটি থাকে, ওকে? তাদের জন্য আসলে আমরা মূসকটাই কনসিডার করে থাকি। এন্ড আমরা যারা অডিটে থাকি আমরা কিন্তু এই জিনিসটাকেই কিন্তু ফোকাস করে থাকি, ওকে? কারণ এই জিনিসটা জাস্ট আমার কাছেও থাকে না, আমার সেলারের কাছেও যায়, ঠিক আছে? এন্ড গভর্নমেন্ট অথরিটির কাছে জন্য এটা আমরা রেডি থাকতে হয় জিনিসটা, ওকে? থার্ড ওয়ান, দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট সোর্স ডকুমেন্ট, যেটা হচ্ছে আমার ক্রেডিট নোট, ঠিক আছে? সো হোয়াট এক্স্যাক্টলি ইজ ক্রেডিট নোট? ক্রেডিট নোট নিয়ে কিন্তু আমাদের কিছু ভুল ধারণা থাকে। আমি আমার প্রিভিয়াস স্টুডেন্টদের কাছে আমি পেয়েছি জিনিসটা। ক্রেডিট নোট হচ্ছে আর কিছুই না। আপনি যদি আজকে কোনো ক্রেডিট সেল করে থাকেন, আপনার বায়ার যদি আপনার গুডস পেয়ে যদি সে সন্তুষ্ট না হয়, সে কি করবে? আপনাকে গুডস ফেরত দিয়ে দিবে, রাইট? ওকে, সো সে যখন আপনাকে গুডস ফেরত দিয়ে দিবে, সে কি করে? একটা রিকোয়েস্ট আপনার কাছে পাঠায়। দ্যাট পার্টিকুলার রিকোয়েস্ট ইজ নোন অ্যাজ ডেবিট নোট, ঠিক আছে? যে পারচেস করছে সে যখন একটা আপনার ইনভয়েস পাঠাচ্ছে বা একটা ইনস্ট্রাকশন পাঠাচ্ছে যে আমি গুডসটা আমি রাখতে পারছি না বিকজ ইট ক্যান বি ড্যামেজড, ঠিক আছে? ইট ক্যান বি অফ ডিফারেন্ট স্পেসিফিকেশন, বা দেখা যাচ্ছে কি যে এগুলো আমার আসার পথে এগুলো ভেঙে গেছে জিনিসটা, বা কোনো একটা প্রবলেম হয়েছে, সো যার কারণে যে পারচেস করছে সে ফেরত দিতে চাচ্ছে। সো সে যখন একটা রিকোয়েস্ট করছে সেলারের কাছে, দ্যাট পার্টিকুলার ডকুমেন্ট ইজ নোন অ্যাজ ডেবিট নোট। আমি ডেবিট নোটটা কেন বলছি, ক্রেডিট নোটটা বলার আগে আমি সেটাই বলছি। ডেবিট নোট ইজ আ ডকুমেন্ট বাট দিস ইজ নট আ সোর্স ডকুমেন্ট, ওকে? এবার যদি সেলার কনফার্ম করে যে ইয়েস গুডস আর ড্যামেজ, দে আর অফ ডিফারেন্ট স্পেসিফিকেশন, এন্ড আমি স্বীকার করে নিচ্ছি যে আমি গুডসটা ফেরত নিব, তখন সেই যেই জেনারেট করে, সে যে ডকুমেন্টটা জেনারেট করে, দ্যাট ডকুমেন্ট ইজ নোন অ্যাজ ক্রেডিট নোট। তাহলে আমরা বলতে পারি আমি যখন আজকে সেল করছি ক্রেডিট সেল, তাহলে যে ডকুমেন্ট হচ্ছে সোর্স ডকুমেন্ট, দ্যাট ইজ ইনভয়েস। তো আমার জন্য যেটা, আমি যখন সেলার হই আমার জন্য উইচ ইজ সেলস ইনভয়েস, যে পারচেস করছে তার জন্য যেটা পারচেস ইনভয়েস, ওকে? ঠিক আছে, তারপর যখন গুডস রিটার্ন, যখন আপনার রিকোয়েস্ট আসছে, আমি যদি সেলার হয়ে যখন একটা ডকুমেন্ট জেনারেট করছি, ঠিক আছে, আই এম অ্যাকনোলেজিং দ্য ফ্যাক্ট যে এই পার্টিকুলার গুডস অফ সার্টেন অ্যামাউন্ট আমি রিটার্ন করছি বা রিটার্ন অ্যাকসেপ্ট করছি, সেই ডকুমেন্টটাকে আমরা বলে থাকি ক্রেডিট নোট। সো যেটাকে আমরা, আপনারা হয়তো পড়ালেখা করে আগে জেনে আসছেন যে রিটার্ন আউটওয়ার্ডস বলে থাকেন বা রিটার্ন ইনওয়ার্ডস বলে থাকেন, ঠিক আছে? যদি আপনি সেলার হয়ে থাকেন তাহলে আপনার জন্য হচ্ছে রিটার্ন ইনওয়ার্ডস, আর যদি আপনি বায়ার হয়ে থাকেন আপনার জন্য হচ্ছে রিটার্ন আউটওয়ার্ডস, ওকে? সো এই ডকুমেন্টটাই আপনার ডিফাইন করবে, এই ক্রেডিট নোট ডিফাইন করবে রিটার্ন ইনওয়ার্ডস যদি আপনি সেলার হয়ে থাকেন, রিটার্ন আউটওয়ার্ডস যদি আপনি বায়ার হয়ে থাকেন, ওকে? ভেরি বেসিক, বাট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। অনেকগুলো কনসেপ্টে ক্লিয়ার করার জন্য জিনিসগুলো আমাদের দরকার হয়ে থাকে। তাহলে যদি আমি কেন এটাকে রেট করে দিয়েছি, ঠিক আছে? এই যে অর্ডার, সেলস অর্ডার, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার গুডস রিসিভ নোট, ডেলিভারি নোট, এগুলো কিন্তু আপনার ডকুমেন্ট, বাট দিজ আর নট ইয়োর সোর্স ডকুমেন্টস, বাট দিজ আর ইয়োর সোর্স ডকুমেন্টস, ওকে? সেলস ইনভয়েস, পারচেজ ইনভয়েস এন্ড ক্রেডিট নোট, ঠিক আছে? এতটুকু জিনিস আমি আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম যে হোয়াট সোর্স ডকুমেন্টস আর, ঠিক আছে? ইউজুয়াল আমার বিজনেসের সোর্স ডকুমেন্ট কি হয়ে থাকে। এবার আমি যাব হচ্ছে আপনাদেরকে বুক অফ অরিজিনাল এন্ট্রিতে, চ্যাপ্টার 3 এর। স্যার ক্রেডিট নোট আর ডেবিট নোটটা আরেকটু বলবেন? আচ্ছা, খুব সহজ করে বলি। আপনি আজকে সেল করেছেন, ঠিক আছে? আপনি সেল করার পর আপনি, আপনার যে বায়ার ছিল সে দেখলো যে সে চেয়েছে রেড, আপনি দিয়েছেন তাকে গ্রিন। তো সে কি করবে? সে যদি এটা অ্যাকসেপ্ট না করে যদি আপনাকে যদি ফেরত দেয় বা যদি ফেরতের জন্য রিকোয়েস্ট পাঠায়, যেই লেটারটাতে আপনার সে রিকোয়েস্ট পাঠাবে বা যে ডকুমেন্টে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, দ্যাট ডকুমেন্ট উইল বি কল্ড ডেবিট নোট, ওকে? ইটস আ রিকোয়েস্ট ফ্রম দ্য বায়ার টু দ্য সেলার যে এই গুডসটা আপনি অ্যাকসেপ্ট করে নেন, দিস ইজ নট রিকোয়ার্ড ফ্রম মাই এন্ড, ওকে? এবার যদি সেলার যদি এটাকে অ্যাকসেপ্ট করে যদি একটা আপনার ডকুমেন্ট ইস্যু করে, ঠিক আছে, বা একটা ইনভয়েস ইস্যু করে, বা আমার যদি একটা নোট ইস্যু করে, দ্যাট নোট of confirmation of receipt is known as credit note, ঠিক আছে? This is issued by the seller to the buyer. So এখানে আমার সোর্স ডকুমেন্ট, দুটো ডকুমেন্ট হচ্ছে, একটা হচ্ছে ডেবিট নোট যেটা বায়ার আমাকে পাঠাচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য গুডস, আর একটা হচ্ছে সেলার আমাকে পাঠাচ্ছে যে আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। সো কোন ডকুমেন্টের আপনার মানে ইম্পর্টেন্সটা বেশি, ডেবিট নোট অর দ্য ক্রেডিট নোট? কারণ ডেবিট নোট হচ্ছে ইটস আ রিকোয়েস্ট, ঠিক আছে, আর ক্রেডিট নোট হচ্ছে ইটস অ্যান অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স কার কাছ থেকে? ফ্রম দ্য সেলার। এই জন্য যেটা হয়ে থাকে যে সোর্স ডকুমেন্ট হিসেবে যখন আপনি কনসিডার করবেন, ইউ আর গোয়িং টু কনসিডার অনলি দ্য ক্রেডিট নোট, ওকে? এটা আপনাদেরকে মুখস্থ বলতে পারতাম, ক্রেডিট নোট ইজ সোর্স ডকুমেন্ট, ডেবিট নোট ইজ নট সোর্স ডকুমেন্ট, ওকে? বাট আমি যেটা না বলে আপনাদেরকে বললাম যে কেন সোর্স ডকুমেন্ট ইজ অ্যাকসেপ্টেবল, বিকজ দিস ইজ দ্য ফাইনাল কনফার্মেশন, এন্ড ওটার উপর ভিত্তি করেই আমরা আসলে কাজটা করে থাকি বা আমরা সোর্স মানে ট্রানজেকশনকে রেকর্ড করে থাকি। ক্লিয়ার কি না? জি স্যার, থ্যাংক ইউ স্যার।
করতেও বুঝতে পারি নাও করতে পারি এই জন্য আমার স্যার হ্যাঁ শুনছি আমার ডেবিট নোট কাস্টমার ডেবিট নোট আমি অ্যাকসেপ্ট করতেও পারি নাও করতে পারি যে না Correct. গুডসটা আমার কারণে ভাঙার এটা তোমার কারণে ড্যামেজ হয়েছে আমি এটা দিব না তাহলে অ্যাবসলিউটলি এটা কারেক্ট আমি কনসিডার করবো না আর যদি আমি কনসিডার করি যে না আমার কারণে হয়েছে তাই দেন এটা আমি ক্রেডিট নোট ইস্যু করবো রাইট ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট এটাই কেন আমাদের সোর্স ডকুমেন্টের যে পোর্শনটা একটা question চ্যাপ্টার করতে পারি? হ্যাঁ বলেন স্যার যখন ডেবিট নোট ইস্যু করার পরে অ্যাকসেপ্টেন্স না দিয়ে যদি ভ্যালিড কোনো কারণে রিফিউজাল মানে দিতে হুম। চায় তখন ওটাকে কি বলা যায় একটু আচ্ছা গুড কোশ্চেন সো এটা প্র্যাকটিক্যালি হয় যে দেখা গেল কি যে সেল করে একবার সে ইউজুয়ালি তার পলিসিতে লেখা থাকে যে আই এম নট গোয়িং টু অ্যাকসেপ্ট এনি রিটার্নস ঠিক আছে সো যদি তার পলিসিতে ওই জিনিস হয়ে থাকে তাইলে বায়ার ক্যান অনলি রিকোয়েস্ট কিন্তু তার এটা কখনো আপনার ধোপে টিকবে না কারণ সেলস এর এগ্রিমেন্টের সাথে কন্ট্রাক্টে এই জিনিসটা লেখা থাকে বাট দেন এগেইন যদি বায়ার যদি ইনসিস্ট করে থাকে যেটা প্র্যাকটিক্যাল কেস আসলে হয়ে থাকে ঠিক আছে আসলে তো রিয়েল ওয়ার্ল্ডের ব্যাপারগুলো তো একটু ভিন্ন যে দেখা যাচ্ছে বায়ার দেখা যাচ্ছে এটা মামলা করে দেয় ঠিক আছে বা বায়ার দেখা যায় পরে যখন সে পেমেন্ট করতে যায় পেমেন্ট করার সময় সে কম পেমেন্ট করে ক্রেডিটের যে পেমেন্টগুলো থাকে ঠিক আছে দিজ আর রিয়েল ওয়ার্ল্ড কমপ্লেক্সিটিস সো সে যদি কম পেমেন্ট করে তারপর যদি আপনার সেলার যদি ওটাকে এভাবে একসেপ্ট করে তাহলে যেটা হয় যখন ফাইনালি একসেপ্ট করে তখন দ্যাট পার্টিকুলার সেলার ইস্যুস ক্রেডিট নোট আর কি আপনার রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল আমি বললাম মানে এটা পুরো জিনিসটা কভার হয় আমাদের ইআরপির থ্রুতে আর কি এখন দেখবেন যে কানেক্টেড প্রসেসে যারা আছে আর কি আপনার ওকে ঠিক আছে আমি ওয়েলকাম আমি আরো ডিটেলে যেতে পারতাম বাট আমি আসলে ক্লাসটা কন্টিনিউ করার জন্যই আই উইল প্রসিড ঠিক আছে ওকে সালেকিন সো মুভিং অন যেটা আমি বলছিলাম যে এবার আমি যে ইম্পর্টেন্ট পার্টটাতে আসি দ্যাট ইজ মাই বুকস অফ অরিজিনাল এন্ট্রি এটার সাথে আপনার কম বেশি সবাই পরিচিত ঠিক আছে সো সেলস ডে বুক কখন আমি ইউজ করে থাকি সেলস ডে বুক উই ইউজ when we are recording credit transactions এই ওয়ার্ডটা বলার কারণটা কি আমি আপনাদেরকে বলি অনেকে মনে করে থাকে যে সেলস ডে বুকে আমি আমার ক্যাশ সেলস ঠিক আছে অ্যান্ড ক্রেডিট সেলস বোথটাকে আমরা রেকর্ড করি বাট দিস ইজ আ ভেরি রং কনসেপ্ট আমরা কিন্তু যখন সেলস ডে বুক আমরা যখন ওয়ার্ডটা ইউজ করি এখানে অনলি ক্রেডিট সেলসটাকে আমরা রেকর্ড করে থাকি ওকে তাহলে আপনাদের কোশ্চেন আসবে ওয়ার ডু উই রেকর্ড আওয়ার ক্যাশ সেলস আর রেকর্ডেড ইন ক্যাশ বুক ঠিক আছে অ্যান্ড ক্যাশ বুকে কি হয় এনি ক্যাশ রিসিটস অর পেমেন্টস ঠিক আছে সেটা মানে সেল করেও যদি আমরা পেয়ে থাকি বা পারচেস করেও যদি আমরা যদি কোনো ক্যাশ পে আউট করে থাকি এনি কাইন্ড অফ ক্যাশ রিসিটস অ্যান্ড পেমেন্টস সেই জিনিসটাকে আমরা রেকর্ড করবো ইন আওয়ার ক্যাশ বুক ঠিক আছে দেন কামস পারচেস ডে বুক দেখেন আমি কিন্তু আপনাদেরকে এগুলার ফর্মুলাতে যাচ্ছি না বা থিওরিতে যাচ্ছি না আমাদের বইতে যেভাবে আছে পারচেস ডে বুক নিয়ে বিশাল থিওরি দিয়েছে কারণ আমি জানি এখানে এমসিকিউ হবে নোবডি ইজ গোয়িং টু আস্ক ইউ যে এই পারচেস ডে বুকের ডেফিনিশন দেন বা পারচেস ডে বুক একটা আপনি ড্র করেন এই জন্য আই হ্যাভ কাস্টমাইজ মাই লেকচার ফর অ্যাটলিস্ট দিস সিলেবাস আমাদেরও অনেক এটার জন্য আসলে মানে ধকল পোহাতে হচ্ছে আর কি আসলে জিনিসটা বাট দ্যাটস আ গুড থিং দ্যাটস ইভলিউশন ওকে সো যেটা বলছিলাম যে ক্রেডিট সেলস রেকর্ড করবেন সেলস ডে বুক পারচেজ রেকর্ড করবেন ক্রেডিট পারচেজ রেকর্ড করবেন আপনি পারচেজ ডে বুকে ঠিক আছে জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই আজকে যদি আপনি একটা ক্যাশ পারচেজ করে থাকেন 100 টাকা ঠিক আছে আবার সেম ডেতে যদি আপনি একটা ক্রেডিট পারচেজ করে থাকেন আবার 100 টাকা আপনি কত টাকা আপনি পারচেজ ডে বুকে রেকর্ড করবেন পুরো 100 টাকা 100 টাকা স্যার ঠিক আছে আর বাকি 100 টাকা কোথায় যাবে যেটা আপনি ক্যাশ পারচেজ করেছেন ক্যাশ বুকে ক্যাশ বুকে রেকর্ড হবে ঠিক আছে বেসিক কনসেপ্টস বাট দিস আর বিল্ডিং ব্লকস ওকে তারপর যেটা দেখবেন যে আপনার পেটি ক্যাশ বুক পেটি ক্যাশ বুকটা হচ্ছে আমি এটাতে একটা আমাদের চ্যাপ্টার 4 এ কিছু জিনিস আছে যেখানে আমরা ডিসকাস করব পেটি ক্যাশ বুক ইজ নাথিং বাট আপনার যে ক্যাশ বুকটা যেটা আছে মানে এটা হইতেছে আপনার মিসেলেনিয়াস এক্সপেন্সেস এন্ড ইউটিলিটি এক্সপেন্স মেইনটেইন করার জন্য যে ক্যাশ বুকটা আমরা রাখি আরো বেসিক এক্সাম্পল দিয়ে যাই লেটস জাস্ট সে যে আপনার বিজনেসের মেইন যে ক্যাশ রিসিভড হয় বা পেমেন্ট যেটা হয় সেটাকে আপনি রেকর্ড করে থাকেন ক্যাশ বুকে ঠিক আছে লেটস জাস্ট সে বড় কোনো পারচেজ করেছেন মেশিনারি ক্যাশ দিয়ে বা যদি ধরেন কোনো ক্যাশ সেলস করে থাকছেন সেটা আমার ক্যাশ রিসিট সাইডে থাকবে আর যখন আপনি কোনো পেমেন্ট করে থাকবেন ইউজুয়ালি বিগ পেমেন্টস বা রেগুলার ট্রানজাকশনস গুলো হয়ে থাকে সেগুলো আমার ক্যাশ বুকের ক্রেডিট সাইডে চলে আসবে সো যেটা কিনা রেগুলার আর যেটা কিনা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট রিসিটস অ্যান্ড পেমেন্টস দোজ আর রেকর্ডেড ইন ক্যাশ বুক তাহলে বাই ডিফল্ট পেটি ক্যাশ বুকের ডেফিনিশন কি হয়ে যায় এনি ট্রানজাকশনস এনি ক্যাশ ট্রানজাকশনস দ্যাট আর ইরেগুলার ঠিক আছে ইরেগুলার কেন আমি বলছি কারণ হচ্ছে এগুলো আপনার সচরাচর আপনার এই খরচাটা হয়ে থাকে না দ্যাট আর মিনিমাম ব্যালেন্স অল্প স্বল্প অ্যামাউন্টের মধ্যে হয়ে থাকে ঠিক আছে অ্যান্ড জেনারিক ইন নেচার ঠিক আছে খুঁজছে আপনি স্টাম্পের জন্য পারচেজ করছেন 10 টাকা দিয়ে আপনি দেখা যাচ্ছে হ্যাঁ স্টেশনারি ইজ আ গুড এক্সাম্পল দ্যাটস ওকে না চা নাস্তা করো
হ্যাঁ রাইট, আপনি আপনার ব্রাঞ্চের যে ধরেন ছোটখাটো যে খরচাগুলো থাকে, ঠিক আছে, যেমন আপনাকে আমি আমাদের ব্যাংকের এক্সাম্পল বলি। আমাদের ব্যাংকের একটা ব্রাঞ্চের, আমাদের 188টা ব্রাঞ্চ আছে ব্র্যাক ব্যাংকে, প্রতিটা ব্রাঞ্চের জন্য আপনার পেটি ক্যাশ আপনার অ্যালাউয়েন্স আছে 2 লাখ করে। সো 2 লাখের জন্য সে যা খরচ করে কখনো কেউ তাকে জিজ্ঞেস করবে না। এন্ড মাস শেষে কি হয়, এই 2 লাখ থেকে যদি ধরেন সে যদি ধরেন আপনার 75,000 খরচ করে থাকে, তাকে তো পরের মাসে আপনার 75,000 টপ আপ করে দেওয়া হবে। ওকে, যদি এরকম হয়ে থাকে যে সে এখানে 1,80,000 টাকা খরচ করেছে, তাকে পরের মাসে সে 1,80,000 টাকা তাকে টপ আপ করে দেওয়া হবে জিনিসটা। ওকে, সো দিস ইজ দি কনসেপ্ট, এন্ড এই কনসেপ্টটাকে আমরা যেটা বলে থাকি উই কল দিস ইমপ্রেসড সিস্টেম। ইমপ্রেস সিস্টেম মানে হচ্ছে যত টাকা আপনি খরচ করেছেন তত টাকা আপনি আপনার ক্যাশ বুকে, পেটি ক্যাশ বুকে তত টাকা আপনি টপ আপ করে নেবেন জিনিসটা। দ্যাটস দ্য থিং। ওকে, সো পেটি ক্যাশ বুক হচ্ছে প্রথম দূরে আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে খুচরা খরচাগুলা থাকে, ইরেগুলার খরচাগুলা থাকে, আর আমার যে মিনিমাম যে ট্রানজেকশন গুলা থাকে, মিনিমাম ব্যালেন্সের যে ট্রানজেকশন গুলা হয়ে থাকে, ঠিক আছে, জেনারিক ইন নেচার, সেই জিনিসগুলোকে আমরা যদি কোনো টাকা পেয়ে থাকি তাহলে ডেবিটে রাখি, পে আউট হয়ে থাকলে আমরা ক্রেডিট করি। ইউজুয়ালি পেটি ক্যাশ বুকে আমরা কিন্তু রিসিভ করি না, পেটি ক্যাশ বুকে ইউজুয়ালি আমরা পে আউট করে থাকি। ওকে, আর মাস শেষে যে খরচাটা হয়ে যায় সেই খরচাটা আমাকে টপ আপ করে দেওয়া হয়। ওকে, নাম্বার 5 যেটার সাথে আসলে আপনারা ইউজ টু না, দ্যাট ইজ পেরোল। এখানে আমি আমাদের বইয়ের সামটা আমি আপনাদেরকে দেখাবো, এটা করলে আপনাদের জন্য জানা দরকার, কারণ অ্যাটলিস্ট এটার সাথে কিছু ইম্প্যাক্ট আছে, আমি মনে করি জানা দরকার, রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল কেসের জন্য জানা দরকার। পেরোল হচ্ছে আপনার ওয়েজেস অ্যান্ড স্যালারিজ যে আপনি পেমেন্ট করেন আপনার স্টাফদেরকে, তাকে প্রতি মাসে তার রেকর্ডটা আপনি এখানে নিয়ে আসেন, ঠিক আছে, তাকে রেকর্ড করে দেন, এখান থেকে আপনি পে আউট করেন। সো এখানে কয়টা কোশ্চেন চলে আসে যে কেন আমি আমার আপনাদের এই কোশ্চেনটা আসতে পারে যে আমি ক্যাশ বুকে ক্রেডিট সাইডে আমি তাকে রেকর্ড করি তো আমি পে আউট করতে পারি, তাহলে তাকে কেন আমি আলাদা করে পেরোলে রেকর্ড করছি? ঠিক আছে, কারণ অনেক অর্গানাইজেশনস এর, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনস আছে বা আমাদের সার্ভিস সেক্টর গুলো আছে, তাদের সিগনিফিকেন্ট চাঙ্ক অফ, ঠিক আছে, সিগনিফিকেন্ট চাঙ্ক অফ এক্সপেন্সেস ইজ পেরোল এক্সপেন্সেস। ঠিক আছে, অ্যান্ড ইন অর্ডার টু নো যে আমার অর্গানাইজেশনে কতটা স্টাফ আছে এন্ড তাদের পেমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক আছে, তাদের অ্যাকাউন্টে ঠিক মতো টাকাটা যাচ্ছে কিনা, বা কোনো গোস্ট এমপ্লয়ি টাকাটা পাচ্ছে কিনা, বা কোনো আমার এক্সিট এমপ্লয়ি তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে কিনা, বা কোনো ফ্রড বা থেফট হচ্ছে কিনা, এই কারণে অ্যাকাউন্টটা তাদের অ্যাকাউন্টে, ফান্ডটা তার অ্যাকাউন্টে যাওয়ার আগে আগে তাকে বুক অফ অরিজিনাল এন্ট্রি পেরোলে রেকর্ড করে দেন, সেখান থেকে আপনার চেক করার পর মিলিয়ে নেওয়ার পর তখন আপনার তাকে পে আউট করা হয়। ঠিক আছে, সো দিস ইজ দ্য রিজন উই ইউজ পেরোল অ্যাকাউন্টিং আর কি আপনার, বা পেরোল আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি। ওকে, বেসিক্স, ঠিক আছে, বেসিক্স দিয়ে আমরা আস্তে আস্তে বিল্ডিং ব্লক আমাদের। লাস্ট ওয়ান ইজ দি জার্নাল। জার্নালটা যেটা আমি বলতেছি সেটা হচ্ছে গিয়ে এই যে জিনিসগুলো ডিসকাস করলাম আপনাদেরকে, যে ক্রেডিট সেলস বা আমার ক্রেডিট পারচেজেস বা আমার ক্যাশ ট্রানজেকশনস গুলো, রেগুলার ক্যাশ ট্রানজেকশনস, বা আমার ধরেন সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের যে ক্যাশ ট্রানজেকশনস গুলো হয়ে থাকে। ওকে, তারপর হচ্ছে আমার পেটি ক্যাশ বুকের যে ট্রানজেকশন গুলো হয়ে থাকে, স্টাফ ওয়েজেস এন্ড স্যালারি যে পেমেন্ট গুলো হয়ে থাকে, এগুলা বাদে যদি আমার কিছু থেকে থাকে, দোজ আর রেকর্ডেড ইন অ্যানাদার বুক অফ অরিজিনাল এন্ট্রি উইচ উই কল জার্নাল। ঠিক আছে, তাহলে কি হয়ে থাকে জার্নালে? জার্নালে যদি আজকে আপনি ডেপ্রিসিয়েশন রেকর্ড করেন, ঠিক আছে, বা যদি ধরেন কি যে আজকে আপনার অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট কিছু ট্রান্সফার করে থাকেন, আপনার ধরেন ক্যাপিটাল অ্যাকাউন্টের উইদিন ট্রান্সফার করে থাকেন, ওকে, এই জিনিসগুলো আমার জার্নালে চলে আসে তখন। ওকে, সো এই দুটো জিনিস হচ্ছে আমি আপনাদেরকে যেটা ডিসকাস করলাম, দিস আর দ্য বিল্ডিং ব্লকস অফ চ্যাপ্টার 3। এবার চ্যাপ্টার 3 তে কিছু সাম আপনাদেরকে আমি দেখাবো যাতে করে আপনাদের চ্যাপ্টার 3 এর যে জিনিসগুলো আসতে পারে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো লেট আস মুভ অন টু, হ্যাঁ টেল মি। পেরোলের কোনো ফরম্যাট বা পেরোল কেউ ও করে আচ্ছা, ভেরি গুড পয়েন্ট, ঠিক আছে, ডেফিনেটলি আমি দেখাচ্ছি পেরোলেরটা। আরেকটা কোশ্চেন হচ্ছে পেটি ক্যাশের কোনো লিমিট আছে? যে আপনি বললেন 2 লাখ, এটা 2 লাখে থাকতে হবে না 5 লাখ, কোম্পানি সিচুয়েশন অনুযায়ী? ডিপেন্ডস আমি যখন তারা স্ট্যান্ডার্ড তো চার্টার্ড, অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে যে তারা হ্যাঁ, কত টাকা পেটে কিসে রাখবে, কত টাকা ক্যাশে রাখবে, আচ্ছা, না গুড তাদের পয়েন্ট, পলিসির উপর নাকি স্যার? এক্স্যাক্টলি, এটা আমি আপনাকে একটা কথা বলি যেটা কিনা আসলে এখন বলি, পলিসিটা এমন একটা জিনিস যে পলিসি ইজ ডিফাইন্ড বাই আপনার সেক্টর। আজকে যদি ব্যাংকিং সেক্টর চিন্তা করেন যেটা হাইলি রেগুলেটেড, সেখানে আপনাকে এই থ্রেশহোল্ডটা খুব কম দেওয়া হয়। ওকে, যে চাইলেই আপনি অনেক বড় অ্যামাউন্টের খরচা করতে পারবেন না, এক। তারপর যদি সার্ভিস সেক্টরের কথা চিন্তা করেন, যেখানে ধরেন কি যে খুচরা খাচরা খরচ প্রচুর পরিমাণে হয়, এন্ড যেই ছাড়টা আপনাকে দিতে হবে, সেখানে দেখবেন যে পেটি ক্যাশের থ্রেশহোল্ডটা অনেক বিগার হয় আপনার জিনিসটা। ওকে, সো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে সেক্টর বাই সেক্টর, ইন্ডাস্ট্রি বাই ইন্ডাস্ট্রি, অ্যান্ড ইভেন কোম্পানি বাই কোম্পানিও কিন্তু এই থ্রেশহোল্ডটা আপনার ভ্যারি করে, যে পেটি ক্যাশকে আমরা কত টাকা পর্যন্ত তাকে লিমিট দিব। আর পেটি ক্যাশে যেটা আমরা জানি যে খরচার পর কিন্তু সেই পার্টিকুলার অ্যামাউন্টটা আমাদের ইয়ে হয়ে যায়,
টপ আপ করে দেওয়া হয় জিনিসটা। ওকে, সো পেটি ক্যাশটা আসলে কেয়ারফুলি কেন ম্যানেজ করতে হয় আমি আপনাকে বলি। আজকে যদি আপনার লিমিট অনেক বড় থাকে, আপনি কিন্তু এটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আপনি মানে আপনার এক্সপেন্স হতে পারে। জাস্ট একটা মিনিট, আমার একটা কল আসছে, আমি জাস্ট এটাকে একটু রিসিভ করে নিচ্ছি প্লিজ। জি, অ্যাপোলজিস অ্যান্ড যেটা বলছিলাম আপনাদেরকে, ঠিক আছে, যে আপনারা জানতে চাচ্ছেন যে আমরা আসলে পেরোল নিয়ে যখন কথা বলি, ঠিক আছে, যে হাউ ডাজ মানে হোয়াট ডাজ আ পেরোল লুক লাইক, ঠিক আছে। আপনারা আছেন, শুনতে পাচ্ছেন? স্যার আছে স্যার স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। ওকে, সো পেরোলটা বোঝার আগে আপনাদের কয়েকটা কনসেপ্ট জানতে হবে, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের প্র্যাকটিক্যাল লেসেন্সের জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের কয়েকটা টার্ম জানতে হবে। একটা হচ্ছে গ্রস পে, ঠিক আছে। আজকে যখন আপনারা একটা চুক্তি স্বাক্ষর করেন কোনো কোম্পানির সাথে, তারা দেখবেন যে আপনাকে একটা গ্রস পেমেন্টের একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে। লেটস জাস্ট সে যে গ্রস পে ইজ 100 টাকা। এই টাকাটা হচ্ছে আপনার চুক্তিবদ্ধ যেই টাকাটা আপনাকে কোম্পানি বলছে যে প্রতি মাসে আপনাকে দেবে। ওকে, দেন কামস ট্যাক্স। ট্যাক্স হচ্ছে দ্যাট পোর্শন যেটা কিনা আপনার প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করে রাখবে আর কি আপনার কোম্পানি, এন্ড দিস ইজ পেয়েবল টু দ্য গভর্নমেন্ট। ওকে, থার্ড যে পোর্শনটা আছে দ্যাট ইজ পিএফ। পিএফটা কিন্তু আপনার অনেকে অ্যাওয়্যার, যেটাকে আমরা প্রভিডেন্ট ফান্ড বলে থাকি। পিএফ এর দুটা ভাগ থাকে, একটা পিএফ হচ্ছে আপনাকে গ্রস স্যালারি কাছ থেকে সে কেটে রাখবে কোম্পানি, আর আরেকটা হচ্ছে কোম্পানি করে কি আপনাকে আপনার গ্রস মানে যেই পিএফ টাকাটা যেটা কেটে রেখেছে এক্স্যাক্টলি সমপরিমাণ টাকাটা আপনাকে পিএফ এ সে দিয়ে দেয় জিনিসটা। ওকে, সো এইবার যদি আমি বলি দুভাবে দেখতে হবে। আমরা কিন্তু সারা জীবন কিন্তু কনসিডার করি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দি এমপ্লয়ি বা স্টাফ হিসাবে আমরা চিন্তা করে থাকি। এই যে আমার স্যালারি হবে 100 টাকা, আমার ট্যাক্স কাটবে হচ্ছে কি আপনার 100 টাকা মানে 10 টাকা, পিএফ কেটে রাখবে হচ্ছে 10 টাকা, তাহলে আমার কত টাকা আসলে ইয়ে হচ্ছে নেট পে, যেই টাকাটা আমার পকেটে ঢুকছে 80 টাকা। তো যদি আমি বলে থাকি চুক্তিবদ্ধ যেই টাকাটা আপনি পাবেন দ্যাট ইজ ইউর গ্রস পে, বা যেখানে আপনার কন্ট্রাক্টে লেখা থাকে, তারপর ট্যাক্স কেটে আপনার ইয়ে থেকে স্যালারি থেকে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে যে টাকাটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি, নেট পে। ওকে, সো এই জিনিসটা যখন হচ্ছে আমরা একটা আমাদের পার্সপেক্টিভ থেকে দেখে রাখি, বাট হোয়াট অ্যাবাউট দ্য কোম্পানি? কোম্পানির জন্য খরচা কি আপনার 100 টাকা আপনার জন্য, না 80 টাকা? বলেন। 100 টাকা। এমপ্লয়ি কন্ট্রিবিউশনটাও যোগ হবে স্যার, মানে কোম্পানি কন্ট্রিবিউশনটাও যোগ হবে। ওকে স্যার 110 টাকা। গুড, এটাই আমি আসলে আপনাদেরকে টেস্ট করার জন্য এটা আমি বলছিলাম যে আজকে যদি আপনি একটা কোম্পানির পার্সপেক্টিভ থেকে দেখেন, যেটা কি নিয়ে যে আপনাদেরকে রেড কালারটা আমি নিয়ে আসছি, ঠিক আছে। রেড কালার হচ্ছে কোম্পানির পার্সপেক্টিভ, যে আপনার গ্রস পে যেটা আছে সেই টাকা তো আপনাকে সে দিতেই হবে। ওকে, তারপর হচ্ছে কি যেই টাকাটা আপনার কাছ থেকে সে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখছে, ওকে, সো জমা রাখার পোর্শন পরিমাণ কিন্তু সে আপনার জন্য সে তার পকেট থেকে সে কন্ট্রিবিউট করবে। তাহলে কোম্পানির খরচ হচ্ছে আপনার জন্য 100 টাকা, প্লাস হচ্ছে যেই টাকাটা আপনাকে কন্ট্রিবিউট করবে টু প্রভিডেন্ট ফান্ড। তাহলে যদি আমি বলি যে আপনার জন্য কোম্পানির খরচা কত, টোটাল পেরোল কস্ট 110, ঠিক আছে। এখন যদি আমি এটাকে ফর্মুলা করে আপনাকে বলি যে আমার গ্রস পেরোল কস্ট তাহলে কি দিয়ে হচ্ছে, নেট পে, খেয়াল করে দেখেন, নেট পে 80 টাকা, প্লাস হচ্ছে আমার ডিডাকশনস। এই ডিডাকশনস হচ্ছে যেটা ট্যাক্সের কারণে ডিডাকশনস, আর এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের কারণে যেটা আপনার ডিডাকশনস আপনার কাছ থেকে কাটছে, প্লাস হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের যে পোর্শনটা আপনার কোম্পানি বিয়ার করছে আর কি। সো একটা কোম্পানির যদি বলি যে টোটাল খরচ কোনটা, দুইভাবে আমরা আসতে পারি। একটা হচ্ছে গ্রস পে প্লাস এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন যেটা, ওকে, এই যে রেটের ফর্মুলা যেটা দেখালাম আপনাকে, অর আপনাকে নেট পে, যে টাকাটা আপনার পকেটে ঢুকছে, প্লাস হচ্ছে যে টাকাটা আপনার ট্যাক্স সে কেটে রাখছে, আর এই তো এই দুইটা, আর যেটা হচ্ছে সে তার কন্ট্রিবিউশন আর যেটা সে কেটে রাখছে মিলে হচ্ছে তার মানে টোটাল কস্ট। সো এই জিনিসটা আপনাদেরকে বলার কারণ কি, এক্সামে আপনাদেরকে মাঝে মধ্যে এটা আসতে পারে, একটা ছোট কেস দিবে যে এরকম একটা কেস দিয়ে বলবে যে ক্যালকুলেট দ্য গ্রস পে, ঠিক আছে, বা আপনাকে 4টা অপশন দেওয়া থাকবে, ওখান থেকে আপনাকে বলবে যে ফাইন্ড আউট দ্য নেট পে। সো আপনাকে কি থাকবে, গ্রস পেও থাকবে, গ্রস পেরোল কস্ট থাকবে, নেট পেও থাকবে। সো ওখান থেকে যেটা আপনাকে বলা হবে এটাকে আপনি যাতে ক্যালকুলেট করে বের করতে পারেন। এন্ড এটা বের করতে গেলে আপনার এই জিনিসটা জানতে হবে, নেট পে হচ্ছে আপনার গ্রস থেকে যখন আপনি ট্যাক্স আর
প্রভিডেন্ট ফান্ড যেটা আপনার পকেট থেকে যেটা কাটবে সেটা যখন ডিডাক্ট করে, ওকে। আর যখন আপনি নেট মানে গ্রস পে বলবো, গ্রস পে হচ্ছে যেটা চুক্তিবদ্ধ আপনার যে স্যালারিটা, and that is before the deductions, ওকে। যদি আপনাকে এরকম দেওয়া থাকে যে নেট পে 80 টাকা দেওয়া থাকে আর বলে যে আপনার ট্যাক্স পোর্শন হচ্ছে আপনার 10 টাকা আর আপনার কাছ থেকে কেটে নেওয়া হয়েছে 10 টাকা, তাহলে আপনি গ্রস পে কত বলবেন? 80 প্লাস 10 প্লাস 10, ওকে। আর যদি টোটাল পেরোল কস্ট আপনাকে বলে হয়ে থাকে, যেটা কিনা আসার পসিবিলিটি বেশি, আপনার গ্রস পেরোল কস্ট হচ্ছে গ্রস পে প্লাস হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের এমপ্লয়ার কন্ট্রিবিউশন অর নেট পে প্লাস ডিডাকশনস, আর একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড যেটা হচ্ছে এমপ্লয়ারের পোর্শনটা আর কি, এটা হচ্ছে কোম্পানির এক্সপেন্স যেটা সে আপনার ক্যালকুলেট করবে তার হিসাবে আর কি। এটা কি ক্লিয়ার? কনফিউশন থাকলে প্লিজ ডু আস্ক। আচ্ছা, স্যার এইবার আপনাদেরকে আমি বইয়ের ওই ইয়েতে নিয়ে যাই, পেজ 67 আসেন, ঠিক আছে। দিজ আর ভেরি ইজি, বাট এটার অ্যাপ্রোচটা আপনাদের ঠিক রাখতে হবে, ঠিক আছে। উল্টাপাল্টা ভাবে পড়তে গেলে এখানে ঝামেলায় পড়ে যাবেন। যেটা বলছি যে পেজ নাম্বার 67 আসেন। পেজ নাম্বার 67 দেখেন কি করেছে, আপনার তিনটা স্টাফের আপনার ইয়ে দিয়েছে, আনিয়া, মার্ক এন্ড দীপক, ঠিক আছে। তার উইথহোল্ডিং ট্যাক্স এখানে এনে দিয়েছে 550, 500, 460, ঠিক আছে। আপনার এখানে পেনশনের পরিমাণ দিয়েছে হচ্ছে আপনার 150, 135, 125, 410। খেয়াল করে দেখেন এই দুটোর উপরে লেখা উইথহোল্ডিং ট্যাক্স এন্ড পেনশনের উপর কি লেখা আছে? দিজ আর ডিডাকশনস। এই ডিডাকশনস গুলা মানে কি? একটা হচ্ছে ট্যাক্স কেটে নিয়েছে, আর একটা হচ্ছে এমপ্লয়ার্স এর মানে যেটা কিনা এমপ্লয়ের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নিয়েছে। আর তারপরের যে কলামটা, থার্ড কলাম ইজ দ্যাট অফ নেট পে, ঠিক আছে। নেট পে মানে কি? নেট পে হচ্ছে যেই টাকাটা আপনার পকেটে ঢুকছে। তাহলে যদি আপনার কাছে গ্রস পে বলি, আই এম নট টকিং অ্যাবাউট গ্রস পেরোল কস্ট, আমি যদি বলি যে আপনার গ্রস পে কত, তাহলে আপনি কি করবেন? এই উইথহোল্ডিং ট্যাক্স প্লাস আপনার পেনশনের যে টাকাটা প্লাস হচ্ছে আপনার নেট পে, মানে নেট পে প্লাস হচ্ছে আপনার ট্যাক্স প্লাস হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড অফ এমপ্লয়ি যেটা আপনার কাছ থেকে কেটে রাখছে, এই তিনটাকে অ্যাড করলে আমি কি পাচ্ছি? আপনার গ্রস পে পাচ্ছি আপনার, ওকে। একটু কি ক্লিয়ার কিনা আপনাদের? মানে ধরতে পারছেন তো যে গ্রস পেটা কিভাবে বের করবেন? ফর্মুলাটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? প্লিজ মানে ফিল ফ্রি টু অ্যানসার, মানে আস্ক মি, আমি এটা এক্সপ্লেইন করব, সমস্যা নেই। ওকে, না সবাই আপনারা আমাকে বলেন, কারণ আমি চাই না যে আপনাদের এই কনফিউশনটা থেকে যাক, ঠিক আছে। দিস আর ইজি, যদি আপনি সহজে এটাকে গ্রাস্প করতে পারেন জীবনেও ভুলবেন না, ঠিক আছে। যে গ্রস পে থেকে আমি গ্রস পেরোল কস্ট কিভাবে বের করে নিয়ে আসছি, বা নেট পে থেকে আমি গ্রস পেরোল কস্ট কিভাবে বের করে নিয়ে আসতে পারছি, যদি ফর্মুলাটা বা প্রসেসটা যদি আমি এখানে বুঝে থাকি, ওকে। পরের পেজে গিয়ে দেখেন কি করেছি, পেজ নাম্বার 68 পেজ নাম্বার 68 তার কিন্তু উইথহোল্ডিং ট্যাক্স আছে, এমপ্লয়ির পেনশন পোর্শন আছে, যেটা কিনা যাকে আমরা বলি ডিডাকশন। এই যে এই দুইটা পোর্শন, যে ট্যাক্সের পোর্শন, প্রভিডেন্ট ফান্ড অফ এমপ্লয়ির পোর্শন, এই দুটাকে আমরা বলি ডিডাকশন। তারপর দেওয়া আছে আপনার নেট পে এর পোর্শনটা, ওকে। তারপর যেটা মিলে এই তিনটা অ্যাড করলে যেটা আমরা পাচ্ছি, দ্যাটস হোয়াট উই কল দ্য গ্রস পে। কিন্তু আজকে যদি আমি বের করতে চাই যে আমার গ্রস পেরোল কস্ট কত, গ্রস পেরোল কস্টের সাথে কিন্তু এই এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন 10 টাকা আছে সেটাও আপনার এখানে ইনক্লুডেড হবে। তো সেই জিনিসটাই আমাদের এখানে 1 2 3 4 5 ফিফথ কলামে এই জিনিসটা আমার এখানে আছে। সো সেভেন্থ কলাম ইজ মাই টোটাল পেরোল কস্ট অর মাই গ্রস পেরোল কস্ট, ওকে। সো এই তো আপনাকে যেটা দেখলেন পেজ নাম্বার 68 দ্যাট ইজ দি আমার পেরোলের বুক অফ অরিজিনাল এন্ট্রি, যে হাউ উই রেকর্ড, যে প্রতিটা স্টাফের আমার তার ডিডাকশনস এর ভেতর থাকবে তার ট্যাক্স এন্ড পিএফ এর পোর্শন, ওকে। তারপর যেটা আমার থাকবে সেটা হচ্ছে আমার নেট পের সাথে হচ্ছে এমপ্লয়ারের প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন, তারপর দুটো টোটাল অ্যাড করে যেটা পাবো দ্যাট ইজ মাই গ্রস পেরোল কস্ট, ওকে। সো এখন আমরা কি করি, এই যে জিনিসটা আমি যে বের করলাম গ্রস পেরোল কস্ট আমি এখানে বের করে নিয়ে আসছি, সেটাকেই আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি রিপোর্ট করব অ্যাজ কস্ট অফ দ্য কোম্পানি ফর পেইং স্যালারিজ এন্ড ওয়েজেস, ঠিক আছে। ইজ দিস ক্লিয়ার? বেসিক্স, বাট ক্লিয়ার হতে হবে আপনাদেরকে, ওকে। ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 3টা আপনারা দেখে নেবেন যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে, জাস্ট গো থ্রু করবেন আর কি, ওকে। এবার আমি একটু ফেরত যাব পিছে, পেজ নাম্বার 66 আসেন। ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 2 আছে আমাদের বুকস অফ অরিজিনাল এন্ট্রি, একটু দেখে নেন জিনিসটা। এখানে আমাদের এ থেকে এইচ পর্যন্ত কিছু কেসেস আছে, আপনাদেরকে যেটা বলতে হবে যে এই কেসগুলোকে দেখে যে এটা আমার কোন বুক অফ অরিজিনাল এন্ট্রির সাথে রিলেটেড। এতক্ষণ যেটা আপনাদের সাথে আমি ডিসকাস করলাম যে বুকস অফ অরিজিনাল এন্ট্রি, ওকে। বুকস অফ অরিজিনাল এন্ট্রি আপনাদেরকে আমি বললাম যে আমাদের 1 2 3 4 5 6 6 ধরনের আছে। সো আপনি এখানে ট্রানজাকশনটা পড়ে আপনাকে বলতে হবে যে কোনটার সাথে এটাকে রিলেট করে আর কি, ওকে। সো লেট আস স্টার্ট। এটা কিন্তু এক্সামে আমাদের কয়েকবারই অ্যাপিয়ার করেছে, মাল্টিপল টাইমস আর কি, এটা মোর দেন 5 টাইমস আমাদের এই টাইপের কেসেস আসে। সো এখানে যেটা হবে আপনাকে একটা স্টেটমেন্ট দিয়ে একটা এমসিকিউ হয়ে আসবে যে কোন বুক অফ অরিজিনাল এন্ট্রি ট্রানজাকশন এটা, এন্ড দ্যাট উইল কাম, কারণ চ্যাপ্টার 3 থেকে আমাদের যেহেতু কোশ্চেন আসে, ওকে। সো ইয়োর বিজনেস নাম্বার এ,
your business pays A Brown, a supplier, a check for টাকা 450. ওকে, এটা আমার কোন বুক অফ অরিজিনাল এন্ট্রিতে আসবে আউট অফ দিস 6? চিন্তা করে বলেন। আচ্ছা, কেন ক্যাশ বুক? রিজনটা কি? টাকা যাচ্ছে স্যার সরাসরি আচ্ছা, যেটা কিনা আমি একটু আগে আপনাদেরকে ডিসকাস করেছিলাম, এনি ফর্ম অফ ক্যাশ পেমেন্টস এন্ড এনি ফর্ম অফ ক্যাশ রিসিটস, ঠিক আছে, উড বি রেকর্ডেড, দ্য বুক অফ অরিজিনাল এন্ট্রিটা হবে আপনার তার জন্য ক্যাশ বুক। ওকে, এটা গেল আমাদের যে কেস। এখানে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে যে আমি যখন সাপ্লায়ারকে পেমেন্ট করছি এটা কি আমি আমার পারচেজ ডে বুকে রেকর্ড করবো কিনা, কারণ তার কথা হচ্ছে গিয়ে যখন ক্রেডিট পারচেজ হয়েছে তখন আমি তাকে রেকর্ড করেছিলাম পারচেজ ডে বুকে, কিন্তু এখন যখন টাকাটা আমার আসছে আমি কি পারচেজ ডে বুকে অ্যাডজাস্ট করবো? এটা একটা রং কনসেপ্ট অনেকের থাকে। আমার কথা হচ্ছে যখন ক্রেডিট পারচেজ করবেন দ্যাট উড বি রেকর্ডেড ইন পারচেজ ডে বুক। ওকে, বাট টাকাটা যখন আপনি তার কাছ থেকে তাকে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, তখন ইট উড বি রেকর্ডেড ইন ক্যাশ বুক। হ্যাঁ, ডু টেল, বলেন। স্যার এখানে তো চেক বলছে, চেক বললে কি ব্যাংকে হবে না? আপনাকে একটা কথা বলি, গুড পয়েন্ট, এটা আসলে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে নিই। এনি ফর্ম অফ ক্যাশ রিসিটস এন্ড পেমেন্টস, ঠিক আছে, বা ব্যাংক চেক রিসিভড বা ব্যাংক চেক পেইড আউট, ঠিক আছে, অনলাইন ফান্ড ট্রান্সফার, অনলাইন ফান্ড ট্রান্সফার ইন, অনলাইন ট্রান্সফার আউট, তারপর ব্যাচ পেমেন্ট, তারপর হচ্ছে আরটিজিএস পেমেন্ট বা আরটিজিএস পেমেন্ট ইনওয়ার্ডস আর কি, বা আমাদের ব্যাচ পেমেন্ট ইনওয়ার্ডস, মানে যেখানে কিনা আমার ক্যাশ ইনভলভড, সোজা কথা আর কি। ক্যাশ বলতে গেলে হচ্ছে ফান্ড ইনভলভড আর কি, আমার ফান্ড ইনফ্লো বা আউটফ্লো, সেটা ক্যাশের থ্রুতে হোক বা চেকের থ্রুতে হোক, দিস উইল বি রেকর্ডেড ইন মাই ক্যাশ বুক। এবার বলেন ক্লিয়ার কিনা জিনিসটা? জি স্যার। ওকে, গুড। স্যার ক্লিয়ার ফলো করে স্যার। হ্যাঁ, নাম্বার বি, ইউ সেন্ড ডি স্মিথ আ কাস্টমার অ্যান ইনভয়েস ফর 650, এটা কি হবে আপনাদের? সেলস বুক, সেলস ডে বুক। ওকে, ভেরি গুড, কিন্তু আমার কথা হচ্ছে কি করে বুঝলেন যেটা সেলস হলো? এটা পারচেজ কেন না? মানে হোয়াট আর দি ইন্ডিকেশনস? টাকাটা পরিশোধ করছে না, এখানে স্যার, কোনো এখানে টাকা পরিশোধ করিনি। কাস্টমার লিখা স্যার আছে এখানে কাস্টমার লেখা আছে স্যার, কাস্টমার কাস্টমার থেকে সেল কাস্টমার করছে দেখে স্যার। গুড পয়েন্ট। ফার্স্ট অফ অল আপনি যেটা ধরতে পেরেছেন, কাস্টমার বোঝা মানে হচ্ছে আমি তাকে সেল করেছি, কিন্তু কি করে বুঝলেন যেটা যে ক্রেডিট সেল, দিস ইজ নট আ কেস অফ ক্যাশ সেল, সেই জায়গাটা কি করে বুঝতে পারছেন? স্যার আপনার ইনভয়েস দিছে স্যার, ইনভয়েস দেখে বোঝা গেছে এটাতে পেয়েবল হবে। ভেরি গুড, পেয়েবল না, এটা আমাদের ইয়ে হবে, ইটস আ Receivable. রিসিট, ঠিক আছে, ইটস আ রিসিভেবল। সোজা কথা, আপনি এখানে সেল করেছেন, সেটার আপনার প্রুফ হচ্ছে কি আপনি ইনভয়েস সেন্ড করেছেন, নাম্বার 1। আর এখানে আপনার একজন কাস্টমার জেনারেট হচ্ছে, যদি কাস্টমার লেখাটা না থাকতো তাহলে ইউ মাইট হ্যাভ গট কনফিউজড, বাট সেটাকেও আপনার বোঝার জন্য আপনার যে রাস্তা সেটা হচ্ছে আপনি এখানে ইনভয়েস আছে একটা, ঠিক আছে, আর ইনভয়েসটা সেন্ড করে কে? ঠিক আছে, আপনার যদি কিছুও না থাকতো আপনার খেয়াল করতে হবে যে ইনভয়েসটা পাঠাচ্ছে কে। যে সেল করে সে ইনভয়েস সেন্ড করে, আর যে পারচেজ করে, ক্রেডিট পারচেজ করে, সে ইনভয়েস রিসিভ করে। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট এইভাবে বলছি কেন, কারণ যদি আরো আপনার এখানে আরো ইয়ে হয়, মানে আপনাকে আরো কম ওয়ার্ডিং দিয়ে যদি আপনাকে এটা চ্যালেঞ্জ করে, তখন ইউ মাইট গেট কনফিউজড। ওকে, সো যেহেতু ইনভয়েস আমি সেন্ড করছি, কাস্টমারের কাছে সেন্ড করতেছি, সো দিস ইজ আ কেস অফ আপনার সেলস ডে বুক ট্রানজাকশন আর কি। ওকে, নাম্বার সি, your accounts manager asks you for টাকা 12 to buy envelopes. So envelope কিনতে আপনি যে 12 টাকা খরচা করছেন সেটা কোথায় রেকর্ড হবে? গুড, এটা ইরেসপেক্টিভ অফ দা মানে ট্রানজাকশন বা ক্যাশ পেমেন্ট যেটা হোক, যেহেতু অ্যামাউন্ট ইনসিগনিফিকেন্ট, দিস ইজ দ্য কেস অফ পেটি ক্যাশ বুক। নাম্বার ডি, ইউ রিসিভ অ্যান ইনভয়েস ফ্রম এ ব্রাউন ফর টাকা 300, এটা কি হবে? পারচেজ ডে বুক। দেখেন, এই জিনিসটা কিন্তু নাম্বার বি এর থেকে একটু ডিফিকাল্ট। নাম্বার বি তে বলে দেওয়া ছিল কাস্টমার, সো তখন বুঝেই নিয়েছেন যে এখানে আপনার সেলস ডে বুক ছিল, কিন্তু এখানে যেটা হয়েছে যে ইউ রিসিভ অ্যান ইনভয়েস ফ্রম এ ব্রাউন, আমি যেটা আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে ইনভয়েস যে রিসিভ করে দ্যাট পার্টিকুলার পারসন হচ্ছে ইজ দি পারচেজার, ঠিক আছে, আর ইনভয়েস যে সেন্ড করে, যে সেল করে সে ইনভয়েস সেন্ড করে। ওকে, যে পারচেজ করে সে ইনভয়েস রিসিভ করে। সো যেখানে আমরা বুঝতে পারছি এখানে একটা ক্রেডিট ট্রানজাকশন হয়েছে, আর এখানে আপনার এই পার্টিকুলার পার্টি সে ইনভয়েস রিসিভ করেছে, দ্যাট মেক্স ইট আ কেস অফ পারচেজ ডে বুক। ওকে, জাস্ট জিনিসগুলো বোঝার চেষ্টা করেন যে কিভাবে জিনিসটা আসছে। অনেক সময় সহজে মুখে বলে ফেলতে পারেন হ্যাঁ এটা এটাই হবে, কিন্তু ভ্যারিয়েশন গুলো আপনার ধরতে হবে। ওকে, নাম্বার ডি তো শেষ হলো। নাম্বার ই, ইউ পে ডি স্মিথ টাকা 500 বাই অনলাইন ট্রান্সফার, এটা কি হবে? আচ্ছা, এন্ড এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, যেটা একটু আগে আমি আপনাদেরকে জাস্ট এক্সপ্লেন করলাম, যে এনি কাইন্ড অফ আমার ক্যাশ রিসিপ্টস এন্ড পেমেন্টস
চেক রিসিভস অ্যান্ড চেক পেমেন্টস, ঠিক আছে, বা আমার অনলাইন যদি আমার কোনো ফান্ড রিসিভড হয় বা পেমেন্ট হয়, ঠিক আছে, যদি ফান্ডের যদি কোনো মুভমেন্ট, বিট ইলেকট্রনিক বিট ফিজিক্যাল, সেটাকে আমরা রেকর্ড করব ইন ক্যাশ ডে বুক। ওকে, আচ্ছা, নাম্বার এফ হচ্ছে এফ জোনস আ কাস্টমার রিটার্নস গুডস ভ্যালুড 250 টাকা। এটা কি হবে চিন্তা করে বলেন আপনারা। এটা জার্নালে যাবে, জার্নাল হবে না স্যার। ফার্স্ট অফ অল আমাকে আগে একটু উত্তর দেন যে এফ জোনস যে কাস্টমারটা, সে যে এটা গুডসটা তো রিটার্ন করেছে, লেনদেন তো হয়নি স্যার, এটা এমনি স্যার, এটা তো লেনদেন সংগঠিত হয়নি। না 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 না, শুনেন Credit note, হ্যাঁ প্লিজ মামুদা বলেন। স্যার পারচেজ ডে বুকে হবে। debit note হবে, যেহেতু গুডস সে রিটার্ন করেছে। গুড, ফার্স্ট অফ অল ঠিক আছে, এখানে একটু জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে গুডস যখন রিটার্ন হয়, আমার সোর্স ডকুমেন্ট হচ্ছে ক্রেডিট নোট, যেটা আপনাদের কাছে একটু আগে আমি ডিসকাস করেছি যে ক্রেডিট নোটের জেনারেশনটাই হয় গুডস রিটার্ন যখন একসেপ্ট করা হয়। আর এই গুডস, এই ক্রেডিট নোটটা কে আপনার ইস্যু করে থাকে, আমার সেলার ইস্যু করে থাকে। ওকে, সো এখানে যেটা হয়েছে এফ জোনস আর কাস্টমার রিটার্নস গুডস ভ্যালুড 250 টাকা। সো আপনার কাস্টমার কখন হয় খেয়াল করবেন, আপনি যখন, হ্যাঁ গুড, আপনি যখন সেল করবেন আপনার তখন সোর্স ডকুমেন্ট হচ্ছে সেলস ইনভয়েস, এন্ড আপনার একজন কাস্টমারকে আপনি তখন ক্রেডিট সেলস আপনি রেকর্ড করবেন ইন ইওর সেলস ডে বুক। আবার সেই কাস্টমার যখন আপনাকে গুডস রিটার্ন করবে, আপনি যখন সেটাকে অ্যাকনলেজ করবেন, ইউ আর গোয়িং টু ইস্যু ক্রেডিট নোট নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে এই পার্টিকুলার ট্রানজেকশনটাকে আপনি রেকর্ড করবেন, যেহেতু সেলস এর সাথে এটা আপনার সেলস এর ব্যালেন্স কমিয়ে দেবে, ইট উইল বি রেকর্ডেড ইন সেলস ডে বুক। ঠিক আছে, প্লিজ বি ক্লিয়ার। আরেকটা জিনিস আমি বলছি, যদি আপনি আজকে ক্রেডিট পারচেজ করে থাকেন, ঠিক আছে, তাহলে আপনার ক্রেডিট ট্রানজেকশন উড বি রেকর্ডেড ইন পারচেজ ডে বুক। তারপর যখন গুডস যখন আপনি ফেরত দিয়ে দিবেন, দ্যাট পার্টিকুলার ইনস্ট্যান্স উড বি রেকর্ডেড ইন পারচেজ ডে বুক। এটাকে, যেটাকে আমরা বলে থাকি রিটার্ন আউটওয়ার্ডস আর কি আপনার। ওকে, সো আমি যদি আপনাদেরকে সামারাইজ করে থাকি, ক্রেডিট সেলস, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে আমার সেলস রিটার্নস, বোথ উইল বি রেকর্ডেড ইন সেলস ডে বুক। ওকে, ক্রেডিট পারচেজ অ্যান্ড পারচেজ রিটার্নস, বা যেটাকে আমরা রিটার্ন আউটওয়ার্ডস বলে থাকি, উড বি রেকর্ডেড ইন পারচেজ ডে বুক। ক্লিয়ার আপনাদের? জি স্যার। ঠিক আছে, নাম্বার জি, ইউ রিটার্ন গুডস টু জে গ্রিন ভ্যালুড 504। সো গুডস যদি আমি রিটার্ন কখন করি, হ্যাঁ ফ্যান্টাস্টিক, সো গুডস কখন আমি রিটার্ন করি, যখন আমি ক্রেডিট পারচেজ করে থাকি তখনই তো আমি গুডস রিটার্ন করি, রাইট? সো দিস উইল বি রেকর্ডেড ইন পারচেজ ডে বুক। আমার পারচেজের অ্যামাউন্টটাকে কমিয়ে দেবে, ক্রেডিট পারচেজের অ্যামাউন্টটাকে। লাস্ট ওয়ান হচ্ছে এফ জোনস পেজ ইউ আ চেক ফর টাকা 500। এটা কি হবে? ক্যাশ বুক। স্যার ক্যাশ বুক। হ্যাঁ, দিস ইজ প্রিটি অবভিয়াস। ওকে, আচ্ছা, এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে যেটা বলি যে আমাদের বুক অফ অরিজিনাল এন্ট্রিতে আর এখান থেকে দেখার কিছু নাই। দ্য অনলি থিং দ্যাট ইউ মাইট নিড টু চেক, সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 64 একটা কথা লেখা আছে। পেজ নাম্বার 64 একটা আছে যে ডিসকাউন্টস ইন দি ক্যাশ বুক। ওকে, সো যখন আমরা ক্যাশ বুক প্রিপেয়ার করি, ক্যাশ বুক অ্যাজ বুক অফ অরিজিনাল এন্ট্রি প্রিপেয়ার করি, আমার ডিসকাউন্ট রিসিভড অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড এই দুটাকে কিন্তু আমরা আলাদা কলাম করে আমরা রেকর্ড করি। ঠিক আছে, এতটুকু জানলে হবে আপনাদেরকে। এন্ড এটার এক্সাম্পলটা পেজ 65 আপনারা দেখবেন। ঠিক আছে, এটা সাম করতে গেলে আপনাদের আরো ক্লিয়ার হবে। নাম্বার 1, এই জিনিসটা আপনাদের মানে মাথায় রাখতে হবে। লেটস জাস্ট সে, আমি আপনাকে বইয়ের এক্সাম্পলটা দিয়ে বলি, পেজ নাম্বার 65টা যদি আপনারা দেখে থাকেন, যে আজকে আপনি একজন কাস্টমারের কাছ থেকে 400 টাকার গুডস আপনি সেল করেছেন। ওকে, না 400 টাকা না, আমি এটা বেসিক এক্সাম্পলটা বলি। তাকে আপনি ক্রেডিট সেল করেছেন 385, বাট তার কাছ থেকে আপনি রিসিভ করেছেন কত টাকা? 380 টাকা রিসিভ করেছেন। তাহলে ক্যাশ বুকে তাকে কত টাকা রেকর্ড করবেন? 385 রেকর্ড করবেন নাকি 380 রেকর্ড করবেন? 380 স্যার। ভেরি গুড, কারণ ক্যাশ ট্রানজাকশনে যেটা এক্সাক্ট আপনি রিসিভ করেছেন সেটাই আপনি রেকর্ড করবেন। সো আপনার ক্যাশ রিসিট উড বি 380, নট 385। আর বাকি যে টাকা, যে 5 টাকা যে আপনি তাকে ছাড় দিয়েছেন, সেই জিনিসটা আমার ক্যাশ বুকের একটা আলাদা কলাম করে, একটা ডিসকাউন্ট অ্যালাউড কলাম করে আমরা তাকে সেই অ্যামাউন্টটাকে আমরা রেখে দিব। দিস ইজ অনলি ফর রেকর্ড কিপিং পারপাস। ওকে, জাস্ট সেম জিনিসটা হবে যখন ডিসকাউন্ট রিসিভ করি। ডিসকাউন্ট রিসিভ কি? যখন আমি ক্রেডিট পারচেজ করেছি, লেটস জাস্ট সে আমার এখানে 123 টাকা আমি ক্রেডিট পারচেজ করেছি। সো সেখানে হচ্ছে আমার 123 টাকা তাকে পেমেন্ট করার কথা, কিন্তু সে আমাকে 120 টাকাতে আমাকে একসেপ্ট করেছে। সো অ্যাজ আ রেজাল্ট আমি যখন ক্যাশ বুকে, আমি পেয়েবল সাইডে, মানে আমি ক্রেডিট সাইডে যখন আমি রেকর্ড করব, কত টাকা রেকর্ড করব? 120 টাকা রেকর্ড করব, নট 123 টাকা। বাট যে পার্টিকুলার 3 টাকা যে আমি ডিসকাউন্ট আমি তার কাছ থেকে পেয়েছি ফ্রম মাই সাপ্লায়ার, সেই পার্টিকুলার ব্যালেন্সটা আমার ক্যাশ বুকের পেয়েবল সাইডের আলাদা একটা কলাম করে তাকে আমি রিপোর্ট করবো আর কি জিনিসটা। এটা তো আপনাকে কেউ বলবে না যে একটা ক্যাশ বুক ড্র করতে, এখনের যে আমাদের যে সিলেবাস, কিন্তু আপনার জানতে হবে যে কত টাকা আপনি রেকর্ড শো করবেন।
যদি পেমেন্ট করেন অনলি ক্যাশ পেমেন্টটা রেকর্ড করবেন, যদি রিসিভ করেন অনলি ক্যাশ রিসিপ্ট আপনি রেকর্ড করবেন, আর বাকি যে অ্যামাউন্ট আছে সেটাকে আপনি একটা আলাদা কলাম করে আপনি তাকে রেকগনাইজ করবেন আর কি। দ্যাটস ইট, দ্যাটস দি অনলি ডিফিকাল্ট পার্ট অফ চ্যাপ্টার 3। ওকে, সো চ্যাপ্টার 3-তে আমাদের আর তেমন কিছু নেই, জাস্ট বুক অফ অরিজিনাল এন্ট্রি ডিসকাশনটা হলো নাম্বার 1, আর নাম্বার 2 যেটা হলো, যেটা প্রথমে আমরা ডিসকাস করেছি, সেটা হচ্ছে সোর্স ডকুমেন্টের রেকগনিশনটা আর কি আমাদের। ওকে, আরেকটা কথা না বললে না, যেটা আপনারা আমাকে কোশ্চেন করবেন যে ক্রেডিট সেলস এর রেকগনিশন, সোর্স ডকুমেন্ট হচ্ছে আমার সেলস ইনভয়েস, পারচেজ ডে বুকের রেকগনিশন হচ্ছে আমার পারচেজ ইনভয়েস, ঠিক আছে, বা ক্রেডিট নোটও থাকবে হচ্ছে আমার সেলস ডে বুক এন্ড পারচেজ ডে বুকের রেকগনিশন। বাট হোয়াট অ্যাবাউট ক্যাশ যে আমি পেমেন্ট করছি বা রিসিভ করছি, বা অনলাইনে যে আমি ফান্ড ট্রান্সফার করছি, বা যেখানে আমার চেক বুক থেকে যে আমি পেমেন্ট করছি বা রিসিভ করছি, সেইটার সোর্স ডকুমেন্ট কি, রাইট? সেটা নিয়ে আপনাদেরকে একটা কোশ্চেন আসতে পারে। আমি বলবো যে ক্যাশ ট্রানজেকশনের বা আমার যদি বলে থাকি যে ব্যাংক ট্রানজেকশনের যদি কোনো রেকর্ড হয়ে থাকে, উই কল দ্যাট রেমিটেন্স অ্যাডভাইস বলে থাকি আর কি আপনার। ওকে, এটা এক্সামে ইউজুয়ালি আসে না, বাট জেনে রাখা ভালো। রেমিটেন্স অ্যাডভাইস ব্যাংকের স্টেটমেন্ট না সোর্স ডকুমেন্ট না স্যার? ব্যাংক থেকে যে টাকা নেভার গেছে বা নেভার রিসিভ হয়েছে? না, ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার একটা রিকনসিলিয়েশন টুল। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার ফিজিক্যাল স্টেটমেন্ট, বাট ইট অ্যাসিস্টস ইন রিকনসিলিয়েশন, যেটাকে আমরা রিকনসিলিয়েশন সোর্স হিসাবে ক্যালকুলেট করি বা টুল হিসাবে ক্যালকুলেট করি। কিন্তু সোর্স ডকুমেন্ট আমি আপনাকে বলি, আজকে আপনার ব্যাংক স্টেটমেন্টে কিন্তু 100টা ট্রানজেকশন থাকবে, তাহলে আপনার 100টা ট্রানজেকশনের সোর্স হিসাবে কিন্তু সে কাজ করে না। আপনি যদি একটা প্রতিটা ট্রানজেকশনই কিন্তু আপনার সোর্স ডকুমেন্ট লাগবে আপনার। আজকে যদি আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যদি ফান্ড ট্রান্সফার করে কারো অ্যাকাউন্টে পাঠান, ওই যে আপনার একটা অ্যাডভাইস আসবে বা ফোনে একটা মেইল আসবে আপনার ব্যাংকের থেকে যে দিস অ্যামাউন্ট হ্যাজ বিন ট্রান্সফার টু দ্যাট পার্টিকুলার অ্যামাউন্ট, এটাকে আমরা বলে থাকি রেমিটেন্স অ্যাডভাইস। আজকে যদি আপনি ক্যাশকে যদি ব্যাংকে জমা নিয়ে আসেন, আপনি যেটা ক্যাশ রিসিভ পাবেন বা ব্যাংকের কাছ থেকে ডিপোজিট রিসিভ পাবেন, সেটাকে আমরা বলে রাখবো রেমিটেন্স অ্যাডভাইস, ঠিক আছে? বিভিন্ন ডকুমেন্ট আছে, বাট আমরা জিনিসটাকে একটা পার্টিকুলার ওয়ার্ডে রেকগনাইজ করে থাকি ফর ক্যাশ রিসিপ্টস এন্ড পেমেন্ট, সেটা হচ্ছে রেমিটেন্স অ্যাডভাইস। ওকে, পেটি ক্যাশ বুকের জন্য আমাদের কোনো সোর্স ডকুমেন্ট নাই, বিকজ দিস ইজ পেটি। আর পেরোলের জন্য আমাদের কোনো সোর্স ডকুমেন্ট নাই, পেরোলের জন্য হচ্ছে আমাদের এটা সিস্টেমে এটা আপকিপ এন্ড মেইনটেনেন্স হয়ে থাকে। এন্ড লাস্ট ওয়ান ইজ দি জার্নাল। জার্নাল যদি ইনভয়েস থেকে থাকে আর কি, আপনার যদি কোনো ক্রেডিট আপনি মেশিনারি বাই করে থাকেন, ঠিক আছে, বা যদি ক্রেডিটে কোনো মেশিনারি সেল করে থাকেন যেটা আপনি পরে টাকা দিয়ে থাকবেন, ওকে, এই জিনিসগুলো হচ্ছে আমার জার্নালে গিয়ে রেকগনাইজ হয়। সো দ্যাট কনক্লুডস আওয়ার চ্যাপ্টার 3। ওকে, সো মুভিং অন টু চ্যাপ্টার 4। দেখেন চ্যাপ্টার 4-এ আমি আপনাদেরকে বলেছি চ্যাপ্টার 4 ইজ অল অ্যাবাউট লেজার্স, ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট লেজার্স, যে আপনার নমিনাল লেজার কি, আপনার পার্সোনাল লেজার কি, ওকে, তারপর ডিস্টিংগুইশ করে ওই যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিংটা করবো, যেটা কিনা আমাদের চ্যাপ্টার 2 এর সাথে কিছুটা রিলেটেড আছে। সো চ্যাপ্টার 4টা যখন আমি করবো আপনাদের সাথে, চ্যাপ্টার 4-এর যে সামটা করব, একটা ডিটেইল সাম আপনাদের সাথে মুখে মুখে আমি ক্লিয়ার করে যাব আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। দ্যাট উড অ্যাসিস্ট ইউ টু ক্লিয়ার এই যে অ্যাসেট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটির কনসেপ্ট আপনারা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর চ্যাপ্টার 4-এ কয়েকটা লুজ এন্ড আছে, আমি যদি বলি, একটা হচ্ছে ডিসকাউন্টের অ্যাকাউন্টিংটা আছে, আপনার ভ্যাটের অ্যাকাউন্টিংটা আছে, এই দুটো জিনিস আপনাদের জানতে হবে। সো দিস উইল কনক্লুড চ্যাপ্টার 4, এই সাইডটা। আর এটা হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টার 5 এন্ড চ্যাপ্টার 6, এই জিনিসটা আমি তো আজকে আর ডিসকাস করবো না। সো লেট আস মুভ অন টু চ্যাপ্টার 4। ওকে, সো একটু আগে যে জিনিসটা আমি আপনাদেরকে বলেছিলাম যে লেজার অ্যাকাউন্ট কেন লাগে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা বলেছি যে সোর্স ডকুমেন্টে যখন আপনি ট্রানজেকশন করবেন, যে আপনার ট্রানজেকশনগুলোর প্রুফ হচ্ছে আপনার সোর্স ডকুমেন্ট, সেই অনুযায়ী রেকর্ড করে থাকেন আপনি তাকে বুক অফ অরিজিনাল এন্ট্রিতে। যে জিনিসগুলো আমরা এখন আপনাকে দেখালাম যে কি কি বুক অফ অরিজিনাল এন্ট্রি আছে, এন্ড সেটাকে আপনি টি অ্যাকাউন্টে নিয়ে আসেন তারপর, ঠিক আছে? আপনার যে ক্রেডিট সেল যেটা হলো, সেটাকে আমরা সেলসকে ক্রেডিট করে ডেবিট করবো আমরা রিসিভেবলসকে। যদি আমরা পারচেজ ডে বুক, যদি ক্রেডিট পারচেজ করে থাকি, পারচেজকে ডেবিট করে আমরা ক্রেডিট করে থাকবো, আমরা পেয়েবলসকে ডেবিট করে থাকবো, ট্রেড পেয়েবলসকে। এই যে পার্টিকুলার টি অ্যাকাউন্ট গুলা করছি, দোজ আর মাই, এই কনসেপ্টটাকে আমরা বলে থাকি লেজার অ্যাকাউন্টিং, এন্ড এই কনসেপ্টটাকে আমরা বলে থাকি ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং। ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং ওয়াই? বিকজ এভরি ডেবিট এন্ট্রি হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট ক্রেডিট এন্ট্রি। ওকে, সো যখন বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে ট্রানজেকশন গুলাকে আমি টি অ্যাকাউন্টে নিয়ে আসতে থাকি, দ্যাটস হোয়াট উই কল লেজার অ্যাকাউন্টিং, and it follows the concept of double entry accounting. Double entry accounting হচ্ছে প্রতিটা ডেবিটের ক্রেডিট এন্ড ভাইস ভার্সা আছে কি আপনাদের। ওকে, আচ্ছা, তাহলে দিস ইজ মাই লেজার। সো এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, লেজার অ্যাকাউন্টিং কি কেউ জিজ্ঞেস করবে না আপনাদেরকে, মুখস্থ বলবে না, বাট জানার থাকার জন্য জিনিসটা আপনাদের দরকার যে লেজার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকচুয়ালি সামারাইজ করে আপনার ট্রানজেকশন গুলো। একটা টি অ্যাকাউন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত টাকার ক্যাশ সেল হলো, কত টাকার ক্যাশ পেমেন্ট হলো, ক্যাশ বুকের যদি আপনি দেখে থাকেন, ঠিক আছে? আর এটা আসে কোত্থেকে? বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে আপনার জিনিসটা আসে। ওকে,
অনেক সময় আমরা লেজার গুলাকে ক্রোনোলজিক্যাল অর্ডারে রাখি। ক্রোনোলজিক্যাল অর্ডার হচ্ছে যে ট্রানজেকশনটা আগে হবে সেই ট্রানজেকশনটাকে আমার আগে রেকর্ড করতে হবে, যেটা পরে হয় তাকে আমার পরে রেকর্ড করতে হবে। এন্ড দিজ আর এক্সাম্পলস: জেনারেল লেজার, রিসিভেবলস, সেলস অ্যাকাউন্ট, পেয়েবলস অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট। ওকে, এটা আপনারা ইউজুয়ালি জানেন। দিস ইজ ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই, বিকজ দিস ইজ ইয়োর বেস ফর চ্যাপ্টার 6, উইচ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন আওয়ার সিলেবাস। এখানে আমরা যে জিনিসটা বলে থাকি যে নমিনাল লেজার কি আর পার্সোনাল লেজার কি, একটু আগে আমি আপনাদেরকে ডিসকাস করেছিলাম যে আমি যখন ক্রেডিট সেলসকে যখন আপনি রেকগনাইজ করবেন, আপনার সারা মাসের ক্রেডিট সেলস আপনি যখন একবারে যখন তাকে রেকর্ড করবেন, আপনি কি করেন? সেলস হচ্ছে ক্রেডিট, রিসিভেবলস হচ্ছে আপনার ডেবিট। ঠিক আছে, মাস শেষে এসে আপনি যখন সেলসে পোস্টিং দেবেন টি অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট গুলাকে আপনি ইউজ করেন, দোজ আর মাই নমিনাল লেজার্স। এন্ড হোয়াট আর মাই নমিনাল লেজার্স? সেটা পার্ট অফ মাই, একটু আগে যেটা ডিসকাস করেছিলাম, পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। কিন্তু আপনারা একটা জিনিস আমাকে হয়তো বলে থাকবেন, আমি তো 100 জনের কাছে আমি ক্রেডিট সেল করেছি। সো ইন্ডিভিজুয়াল কাস্টমারের জন্য যদি একটা টি অ্যাকাউন্ট আপনি মেনটেন করে থাকেন, এ লিমিটেড, বি লিমিটেড, সি লিমিটেড, ওকে, ওই ইন্ডিভিজুয়াল কাস্টমারদের জন্য যে অ্যাকাউন্টগুলো মেনটেন করে থাকবেন, দোজ আর হোয়াট উই কল পার্সোনাল অ্যাকাউন্টস, অ্যান্ড পার্সোনাল অ্যাকাউন্টস আর নট পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। এখন আমি বলি কেন। আজকে যদি একটা ট্রায়াল ব্যালেন্স দেখেন, আপনি কি কখনো কাস্টমারের নাম পান? বা যদি আপনি কি কখনো আপনার সাপ্লায়ারের নাম পান? the only balance that you get is the receivables ledger account, okay, বা আমার payable ledger account আপনি পেয়ে থাকেন। this is important, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা মেনটেন করে থাকি। পার্সোনাল লেজার হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমার বা সাপ্লায়ারের যে অ্যাকাউন্টটা আমরা মেনটেন করে থাকি, দ্যাট ইজ মাই পার্সোনাল লেজার। ওকে, আর এটাই আমি যেটা বলছিলাম যে পার্সোনাল লেজারের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলে থাকি মেমোরেন্ডাম অ্যাকাউন্ট। সো আমাদের মাঝে মধ্যে সামগুলাতে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়াই? বিকজ আমাদের চ্যাপ্টার 6 এ এই ওয়ার্ডগুলো প্রচুর আসে, যে পার্সোনাল লেজার অর মাই মেমোরেন্ডাম লেজার, যে এই ব্যালেন্সের সাথে আমার নমিনাল লেজারের ব্যালেন্সে মিসম্যাচ হচ্ছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? নমিনাল লেজার হচ্ছে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অর মাই পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট। সো এখানে যে ব্যালেন্সটা থাকবে আমার পার্সোনাল লেজারে কি সেম ব্যালেন্স থাকা উচিত না? সো যখন আমরা মিসম্যাচ পাচ্ছি তখনই আমরা কন্ট্রোল অ্যাকাউন্টে রিকনসিলিয়েশন করে থাকি কাজটা, যেটা কিনা চ্যাপ্টার 6 আমরা আরো ডেপথে যাব। বাট এখানে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে নমিনাল লেজার যেটা কিনা একটা ব্যালেন্স আমার টোটাল ব্যালেন্সটা পেয়ে যায়, কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আর যেটা কিনা আমার পার্সোনাল লেজার হচ্ছে যেটাকে আমরা অন্য নামেও ডেকে থাকি মেমোরেন্ডাম অ্যাকাউন্ট, যেটা কিনা ইন্ডিভিজুয়াল কাস্টমার বা সাপ্লায়ার নামে যে অ্যাকাউন্ট গুলো থেকে থাকে, দিস ইজ সিস্টেম। তার মানে তাকে আমি কখনো ইয়ে করতে নিই না, ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট করতে তাকে আমি কখনো রেকগনাইজ করি না। ওকে, এতটুকু কি কোনো কনফিউশন আছে? স্যার অনেক সময় জি। দেখা যায় মানে অনেক বড় কাস্টমার থাকে, হুম। তো তারাও তো কি পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আসবে? আপনার বড় কাস্টমার হোক ছোট কাস্টমার হোক, যখন আপনি কাস্টমারের নাম দিয়ে যদি কোনো অ্যাকাউন্ট মেনটেন করে থাকেন, যেটা অবশ্যই আমরা করবো, কারণ আমি আপনাকে বলি, আজকে যদি আপনি একজন বড় ডিলার হন, আপনার যদি সেলসের যদি ধরেন 100টা পার্টিকে আপনি যদি সেল করে থাকেন, আপনি যদি ইন্ডিভিজুয়াল সেলারের যদি টি অ্যাকাউন্ট না মেনটেন করেন, তাহলে যদি আপনি কিন্তু বুঝবেন না যে কত টাকা কাকে মানে কত টাকা পেমেন্ট আপনার বাকি আছে, মানে কত টাকা আপনি তার কাছ থেকে পাবেন, বা কার টাকাটা আপনি রিসিভ করলেন কার টাকার সাথে আপনি অ্যাডজাস্ট করবেন। যদি নমিনাল লেজার করেন, একটা রিসিভেবল অ্যাকাউন্ট মেনটেন করেন, সেখানে তো আপনি তো বুঝতে পারবেন না যে কোন কোন কাস্টমারের টাকা আসলো আপনার কাছে, ঠিক আছে, বা কোন কাস্টমারের কাছে আমি সেল করেছি, কার সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট হবে সেটা আপনি জানবেন। এই কারণে যেটা ইউজুয়ালি হয়ে থাকে, নমিনাল লেজার আমরা মেনটেন করি ট্রায়াল ব্যালেন্স পারপাসে। কারণ কি, আজকে যদি আপনি 100টা সেলার থাকে, আপনি 100টা সেলারের জন্য যদি 100টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে যদি ট্রায়াল ব্যালেন্সে নিয়ে যান, তাহলে ট্রায়াল ব্যালেন্সের সাইজটার কথা চিন্তা করে দেখেন, ইট উড বিকাম আনম্যানেজেবল। সো এই জন্য যেটা করে, ট্রায়াল ব্যালেন্স যখন আমরা নিয়ে যাই বা টি অ্যাকাউন্ট যখন আমরা করি, বা আরো সোজা কথা যদি বলি বা গ্রামাটিক্যালি কারেক্ট যদি হতে চাই, যে বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে, যেটা আমি লাস্ট স্লাইডে বলেছিলাম, যে বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে যখন আমি টি অ্যাকাউন্টে নিয়ে যাব, দোজ অ্যাকাউন্টস উড বি সামারাইজড অ্যাকাউন্টস। যেমন আমি ইন্ডিভিজুয়াল কাস্টমারের নাম দিব না, আমি বলবো আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অর রিসিভেবল লেজার, বা আমি বলবো না যদি ক্রেডিট পারচেস করে থাকি যে পেয়েবল লেজার বলে থাকবো অর ট্রেড পেয়েবল লেজার বলে থাকবো, বাট আমি ইন্ডিভিজুয়াল কাস্টমারের নাম করে বলবো না। সো আপনার যদি বড় কোনো কাস্টমারও যদি থেকে থাকে, সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি মেনটেন করবেন। বাট আপনি যেটা ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম, যেটা কিনা আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে যখন যেই টি অ্যাকাউন্টে আসে, বা যেই টি অ্যাকাউন্টকে আমি ব্যালেন্স করে যখন আমি ট্রায়াল ব্যালেন্স করি, সেই জায়গাতে এই জিনিসটা আসবে না। ক্লিয়ার কিনা আমাকে বলেন? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। ওকে, সো
ডুয়ালিটি কনসেপ্ট, যেটা কিনা আমাদের এই চ্যাপ্টার 4 এর একটা বিগ কেস, সেটা হচ্ছে গিয়ে আপনাকে অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিটটা এখানে একটু ঝালাই করা। হোয়াট ইজ ডুয়ালিটি কনসেপ্ট? আগে এটা মাঝে মধ্যে থিওরিতে আসতো, বাট এটা আপনাদের থিওরি জানার দরকার নেই, জাস্ট বোঝা দরকার। সো একটা কথা না বললে না যে আপনাদের আসলে লাইফ অনেক ইজি হয়ে গেছে যে এমসিকিউটা হয়ে, নাহলে এই জিনিসগুলো আজে আসতো। আমি ট্রাস্ট মি, আমি খুবই এটাকে খুব মানে ডিসকারেজ করি যে যখন আসলে এই ডেবিট ক্রেডিটের টাইপের জিনিসপাতি যখন আপনাকে একটা এক্সামে একটা থিওরি লিখতে দিয়ে আসতে হবে জিনিসটা। ওকে, সো ডুয়ালিটি কনসেপ্ট হচ্ছে ইটস দ্য প্রিন্সিপাল অফ ডাবল এন্ট্রি বুক কিপিং। ঠিক আছে, দ্যাট এভরি ট্রানজেকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট এফেক্টস। মানে প্রতিটা ট্রানজেকশনের একটা ট্রানজেকশন হলে যে আপনি যদি ক্যাশ সেল করেন তাহলে ক্যাশ হবে আপনার ডেবিট, ঠিক আছে, ক্রেডিট হয়ে যাচ্ছে আপনার কি সেলস, আপনার ক্রেডিট হয়ে যাচ্ছে। সো আমরা এই যে কথাগুলো বলছি যে আমাদের এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এলিমেন্টস হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল, এক্সপেন্স এন্ড ইনকাম। আমার যা কিছু ট্রানজেকশন হয় সব যে কোনো প্রতিটা ট্রানজেকশনের আপনার এই 5টা ক্যাটাগরির ভিতরে পড়বে। এমন কোনো ট্রানজেকশন নাই যেটা আমাদের এই 5টা ক্যাটাগরির ভিতর পড়বে না। এর মধ্যে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্সের নেচারটা আপনার সিমিলার, বিকজ অ্যাসেট যখন আমাদের বাড়ে তখন আমাদের ডেবিট হয়। সিমিলার সেম থিং হ্যাপেন্স ফর এক্সপেন্সেস, যে এক্সপেন্স বাড়লে আমার ডেবিট হয়। আবার অ্যাসেট যদি কমে যায় তখন আমার হচ্ছে ক্রেডিট, এক্সপেন্সও কমে গেলে হচ্ছে আমার ক্রেডিট। ক্লিয়ার? আর উল্টাটা জিনিসটা আমরা রিফ্লেক্ট করব, সেটা হচ্ছে আমাদের লায়াবিলিটি, ক্যাপিটাল এন্ড ইনকামে। সো যখন আমার লায়াবিলিটি বেড়ে যাবে, যেটা মানে কি বলবো মিরর ইমেজ অফ আপনার অ্যাসেট, লায়াবিলিটি বেড়ে গেলে হচ্ছে আমার সবসময় ক্রেডিট, লায়াবিলিটি, ক্যাপিটাল এর ইনকাম, আর কমে গেলে হচ্ছে আমার ডেবিট। ওকে, এই বেসিকটা যদি আপনি জানেন, এরপর আপনার কাছে যদি আজকে থাউজেন্ডস অফ ট্রানজেকশনস দেই, আপনি যদি ট্রানজেকশনে বুঝেন যে কোন দুইটা ক্যাটাগরিকে আপনার বা এলিমেন্টকে আপনার এফেক্ট করছে, সেই অনুযায়ী যদি আপনি ডেবিট ক্রেডিট করে থাকেন, আপনার অঙ্ক কখনো ভুল হবে না। এন্ড আপনার টি অ্যাকাউন্টও মিলে যাবে, এন্ড টি অ্যাকাউন্ট মিলে গেলে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসও ইজিলি আপনি প্রিপেয়ার করতে পারবেন। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনাদের বইতে যেটা আছে, ওকে, ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং, আমি একদম ধরে যাব না, আমি একটা এক্সাম্পল আপনাদের সাথে আমি জাস্ট একটু মানে ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব। পেজ নাম্বার 83 তে আসেন আপনারা। ওকে, পেজ 83 তে আপনারা দেখবেন একটা ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন আছে। এখানে আমাদের ডেবিট ক্রেডিটটাকে মানে ডুয়ালিটিটাকে আমরা এখানে ক্লিয়ার করছি। লেট আস অ্যাট লিস্ট ডু দিস। আমি জানি এটা আপনাদের জন্য অনেক ইজি হতে পারে বা অনেকে বলবেন যে এটা হয়তো বাট আই উইশ হোল ক্লাসকে আমি জিনিসটা কভার করে দিয়ে যাই যে এই জিনিসটা যে আমাদের আসে বা কিভাবে উই শুড বি লুকিং ইনটু ইট। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য ডেবিট এন্ড ক্রেডিট এন্ট্রিজ ইন দ্য ফলোইং ট্রানজেকশনস। বট আ মেশিন অন ক্রেডিট ফ্রম এ কস্ট 8,000 টাকা। সো আপনি একটা মেশিনারি পারচেজ করেছেন ক্রেডিটে এ লিমিটেড এর কাছ থেকে। সো হোয়াট উড বি ইয়োর ডেবিট এন্ড ক্রেডিট আমাকে বলেন। অ্যাসেট ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, অ্যাসেট হচ্ছে আপনার ডেবিট, ফিক্সড অ্যাসেট মানে আপনার মেশিনারি অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, ঠিক আছে, আর পেয়েবল অ্যাকাউন্ট হচ্ছে আপনার ক্রেডিট হবে কি 8,000 টাকা করে। ওকে, নাম্বার বি পেয়েবল ক্রেডিট হবে। নাম্বার বি, বট গুডস অন ক্রেডিট ফ্রম বি কস্ট 500 টাকা, এটা কি হবে? গুডস ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। ভেরি গুড। আর কি হবে বাকিটা? কি হবে? ডেবিট কি হবে মানে ক্রেডিট কি হবে? মানে আপনার ডেবিট হবে আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট স্যার। আচ্ছা, সরি, মাই অ্যাপোলজিস। অ্যাকাউন্ট পেয়েবল হবে আপনার ক্রেডিট, ঠিক আছে, আর পারচেজ হবে আপনার ডেবিট। এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, প্রথমটার সেকেন্ডটার মধ্যে একটা ডিস্টিংশন আছে। প্রথমটা ছিল ইটস অ্যাবাউট আ ফিক্সড অ্যাসেট পারচেজ, বাট যদি ফিক্সড অ্যাসেট পারচেজ না করে যদি আজকে আপনি কোনো গুডস পারচেজ করেন যেটা কিনা আপনার বিজনেসের ডে টু ডে সাথে রিলেটেড, তখন দ্যাট উড বি রেকর্ডেড অ্যাজ পারচেজেস। আমরা কিন্তু গুডস কে ডেবিট করব না কখনো। ওকে, তারপর কথা হচ্ছে সোল্ড গুডস অন ক্রেডিট টু সি লিমিটেড, ভ্যালু 1200 টাকা, এটা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে, সেলস হবে ক্রেডিট, বিকজ আমরা গুড সেল করেছি যেটা কিনা আমার রেগুলার কোর্স অফ বিজনেস, সেই কারণে আমরা তাকে সেলস ক্রেডিট করব। উই আর নট গোয়িং টু ক্রেডিট গুডস। নাম্বার ডি, পেইড ডি, আ ক্রেডিট সাপ্লাইড 300 টাকা, হোয়াট উড দ্যাট বি? এটা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল আপনার ক্রেডিট হবে, বিকজ আমরা আসলে ডেটটা সেটেল করে দিয়েছি। লায়াবিলিটি কমে গেলে কি হয় আমরা জানি, when liability is decreased এটার ব্যালেন্স হয় আমার ডেবিট হবে। সো অ্যাকাউন্টস পেয়েবল হবে এখানে ডেবিট, আর আমার কি কমে যাচ্ছে? আমার অ্যাসেট কমে যাচ্ছে, আর অ্যাসেট কমে গেলে কি হয়? আমার ক্রেডিট হয়, ক্যাশ হবে আমার ক্রেডিট হয় কি এখানে। ওকে, সবকিছুকে এই ছকের মধ্যে নিয়ে আসবেন, তখন মিলাতে ইজি হবে জিনিসটা। তারপর হচ্ছে কালেক্টেড 180 ফ্রম ই, আ ক্রেডিট কাস্টমার। সো আপনার কাস্টমার আপনাকে টাকা মানে ফেরত দিয়েছে, ঠিক আছে, তাহলে কি হবে জিনিসটা? ক্যাশ বা ব্যাংক ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। গুড, এখানে দুটেই আপনার অ্যাসেট ক্যাটাগরিতে হচ্ছে, যে রিসিভেবলও আপনার হয়ে যাচ্ছে, আপনার রিসিভেবল কমে আসছে, সো অ্যাসেট কমে গেলে হচ্ছে আমার ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে যাচ্ছে তাহলে আমার ক্রেডিট, আর যেহেতু ক্যাশ বেড়ে যাচ্ছে, ক্যাশ বেড়ে যাওয়া মানে হচ্ছে অ্যাসেট বেড়ে যাওয়া হচ্ছে আমার ডেবিট, সো ক্যাশ ডেবিট আর কি আমার। ওকে, তারপর হচ্ছে পে, নেট পে 4000 টাকা। আমরা জানি নেট পে হচ্ছে আমাদের যেটা পেরোল থেকে আসে,
এন্ড পেরোল থেকে যেটা আমরা যখন এটা আসে তখন আমরা এই পেমেন্টটা কি করে থাকি, ওয়েজেস এন্ড স্যালারিজ হয়ে যাবে আমার ডেবিট, ঠিক আছে, যেটা কিনা আমার এক্সপেন্স, আর ক্রেডিট হয়ে যাচ্ছে আমার ক্যাশ। ওকে, হ্যাঁ। নাম্বার জি, রিসিভড রেন্ট বিল অফ 700 ফ্রম ল্যান্ডলর্ড, এটা কি হবে আমাকে বলেন। এটা ট্রানজাকশনই হবে না কোনো ইনফরমেশন। আচ্ছা স্যার রেন্ট বিল ডেবিট আর রেন্ট পেয়াবল ক্রেডিট। আচ্ছা, না ঠিক আছে, আমি আগে মজুমদারের কোশ্চেনের রেসপন্সটা আমি আগে স্টেটমেন্টের রেসপন্সটা দিই, ঠিক আছে। ফার্স্ট অফ অল, ট্রানজেকশন ইনকার হয়ে যায় যখন আপনি সোর্স ডকুমেন্ট পেয়ে যান, একটা ভ্যালিড সোর্স ডকুমেন্ট পেয়ে যান। ওকে, সো আপনি একটা বাসায় থাকছেন বলে আপনাকে রেন্ট বিল দেওয়া হয়েছে। আপনি আজকে আপনার বাসায় আছেন বললে আপনাকে কেউ রেন্ট বিল যদি দেয়, দ্যাট উড বি নো ট্রানজেকশন। কিন্তু যেহেতু আপনি একটা জায়গাতে ভাড়া আছেন, আপনি সোর্স ডকুমেন্ট পাচ্ছেন, দ্যাট উড বি কনসিডার্ড অ্যাজ ইয়োর সোর্স ডকুমেন্ট। দ্যাট মিনস আপনার থেকেছেন, আপনি অ্যাক্রুয়াল হয়েছে, আপনি এখনো পেমেন্ট দেননি। সো তাহলে কি হবে, দুটো জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সপেন্সটাকে আগে আপনার রেকগনাইজ করতে হবে, ঠিক আছে। রেন্ট এক্সপেন্স হবে আপনার ডেবিট, আর যেহেতু আপনি বিল পেয়েছেন, টাকা এখনো দেননি, তাহলে কি হবে, আমার একটা লায়াবিলিটি ক্রিয়েট হবে, রেন্ট পেয়েবল আমার ক্রেডিট হবে। না না, নট অ্যাকাউন্টস পেয়েবল। আমি একটা কথা বলি আপনাদেরকে, রেন্ট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে অনলি যখন ক্রেডিট পারচেজ করবো আর ক্রেডিট সেলস করবো তখন হবে। কিন্তু যখন আমি অন্য কিছু আমি পারচেজ করবো ক্রেডিটে, অন্য কিছু সেল করবো ক্রেডিটে, তখন উই উইল জাস্ট বি ইউজিং পেয়েবল অর রিসিভেবল, ঠিক আছে। এই রেন্টের কেসে আমি রেন্ট পেয়েবল বলতে পারি, বাট কখনো তাকে অ্যাকাউন্টস পেয়েবল বলবো না। আরেকটু রিপিট করেন তো স্যার আমার। আচ্ছা, জিনিসটা হচ্ছে, আমি যদি আপনাকে খুব সহজ করে বলি, যখন আপনি ক্রেডিট সেল করবেন তখন আপনার রেকগনাইজ যেটা হবে সেটা হচ্ছে কি অ্যাকাউন্টস রিসিভেবল হবে। আর যখন আপনি ক্রেডিট পারচেজ করে থাকবেন, গুডস পারচেজ করে থাকবেন, দ্যাট উড বি অ্যাকাউন্টস রিসিভ, মানে অ্যাকাউন্টস পেয়েবল হবে। কিন্তু যদি আপনি গুডস বাই বা সেল না করে যদি আপনি মেশিনারি আপনার বিজনেসে যদি ক্রেডিট পারচেজ করে থাকবেন, উই আর নেভার গোয়িং টু ইউজ অ্যাকাউন্টস পেয়েবল। আমরা তাকে জাস্ট একটা পেয়েবল ইউজ করব, মানে যেটা আমার রেগুলার কোর্স অফ বিজনেসে যদি আমি ইউজ করে থাকি, দেন উই ইউজ দ্য ওয়ার্ড অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্টস রিসিভেবল। বা যদি এমন কোনো জিনিস আমি ক্রেডিট সেল করি, এমন কোনো জিনিস আমি ক্রেডিটে পারচেজ করে থাকি, দ্য ওয়ার্ডস দ্যাট উই আর গোয়িং টু ইউজ ইজ জাস্ট পেয়েবল, ঠিক আছে, বা রিসিভেবল। আর এই কেসে যেটা হয়েছে, যেহেতু আমরা রেন্ট বকেয়া রেখেছি, ইট উইল বি রেন্ট পেয়েবল। এটা যদি গুডস এর জন্য যদি ক্রেডিট পারচেজ করতাম, তাহলে এটা হয়ে যেত আমার অ্যাকাউন্টস আপনার পেয়েবল হতো আর কি। এতটুকু কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, মুভিং অন। পেইড রেন্ট অফ 700 টু ল্যান্ডলর্ড। এবার দেখেন, নাম্বার জিতে যে বিলটা আপনি পেয়েছেন সেই বিলটা আপনি এখন শোধ করেছেন। ওকে, সো পেইড রেন্ট অফ টাকা 700 টু ল্যান্ডলর্ড কি হবে আপনার? ক্যাশ ডেবিট আর রেন্ট পেয়াবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। গুড। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা কনফিউশনের একটা কথা বলি, কেন রেন্ট এক্সপেন্সকে ডেবিট করছেন না, কেন আপনি রেন্ট পেয়েবলকে ক্রেডিট করছেন? স্যার রেন্ট এক্সপেন্স একবার রেকর্ড করা হয়ে গেছে স্যার। গুড, ঠিক আছে, আগে অ্যাক্রুয়ালে রেকর্ড করেছেন, এইবার আপনি ক্যাশ সেটেল করছেন। আর যদি আগের বার রেকর্ড না করা হতো, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, ঠিক আছে, আর আপনার ক্যাশ হয়ে যেত ক্রেডিট আর কি আপনার। লাস্ট ওয়ান, পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ 90 টাকা। ক্যাশ ক্রেডিট। ভেরি গুড, ঠিক আছে, এইখানে আর দেখার কিছু নাই আমাদের। মুভিং অন। এফ নাম্বার একটু বলবেন, এটা মিস করে ফেলছি। বুঝিনি, আবার বলেন। এফটা নাম্বার, এফটা নাম্বার এইচ হচ্ছে পেজ রেন্ট। আচ্ছা, আপনি রেন্টের টাকা পেমেন্ট করে দিয়েছেন ল্যান্ডলর্ড কে। না স্যার, পেজ নেট পে এফ নাম্বার। আচ্ছা, ও স্যার, আই গট ইট। এটা হচ্ছে কি পেইড নেট পে 4000। আচ্ছা, যেটা আমরা জানি নেট পে বলতে যেটা বোঝায়, এটা হচ্ছে আমাদের স্টাফদের যে স্যালারি দিয়ে থাকি, ওয়েজেস বা স্যালারিজ দিয়ে থাকি, তাহলে এটা হচ্ছে আমার স্যালারি এক্সপেন্স। সো স্যালারি এক্সপেন্স যখন আমি পেমেন্ট করে থাকি, স্যালারি এক্সপেন্স হয় ডেবিট, আর ক্রেডিট হয়ে যাচ্ছে আমার ক্যাশ। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো এইখানে আমরা আরেকটা জিনিস আমাদের জানার যেটা দরকার, সেটা হচ্ছে গিয়ে জার্নাল। আমরা একটু আগে রিপিট করেছি যে জার্নাল হচ্ছে এমন একটা বুক অফ অরিজিনাল এন্ট্রি, ঠিক আছে, এমন বুক অফ অরিজিনাল এন্ট্রি যেখানে কিনা আসলে অন্য যে ট্রানজেকশন গুলো রেকর্ড হয় না, সেই ট্রানজেকশন গুলো আমাদের জার্নালে রেকর্ড হয়ে থাকে। ওকে, এইখানে আর বেশি কিছু আমাদের জানার নাই। আমি এতটুকু রিকোয়েস্ট করবো, পেজ 85-এ, ঠিক আছে, একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, ওখানে কয়েকটা ট্রানজেকশন আছে যেগুলোর জার্নাল গুলো এখানে দেওয়া আছে। আমি বলবো আপনাদেরকে, রিকোয়েস্ট করবো ওই জার্নাল গুলা দেখে আপনাদের ট্রানজেকশন ডেবিট ক্রেডিট গুলো একটু আপনারা ইয়ে করবেন, ঠিক আছে, গো থ্রু করবেন। দ্যাটস ইউর হোমওয়ার্ক, দিস আর প্রিটি বেসিক, আমি সময় নিব না এখানে। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে বলছি যে একটু আগে যেটা ডিসকাস করলাম যে পেটি ক্যাশ বুক, আপনারা একটু কাইন্ডলি মিউট করেন প্লিজ। সাহাব, মিউট করেন। ওকে,
শাহাব একটু মিউট করে দেন, কার কাছে ইয়ে আছে কন্ট্রোল? থ্যাংক ইউ। ঠিক আছে, সো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা পেটি ক্যাশ বুকে আমরা লাস্ট সেকশনে একটা কথা বলেছিলাম যে পেটি ক্যাশ বুক যখন আমি এক্সপেন্স ইনকার করি তখন যেটা হয় দোজ পার্টিকুলার এক্সপেন্স গুলা যেমন পোস্টেজ এক্সপেন্সেস বা কনভেন্স এক্সপেন্স গুলা এগুলাকে আমরা ডেবিট করে পেটি ক্যাশকে আমরা ক্রেডিট করে থাকি। ওকে, আর যখন মাস শেষে ওই টাকাটা যখন আমাকে টপ আপ করে দেওয়া হয় তখন আবার পেটি ক্যাশ বুকে ওই পার্টিকুলার খরচার টাকাটা আমার এখানে ডেবিট করে আমি ক্যাশের ব্যাংকে আমি ক্রেডিট করছি আর কি জিনিসটা। ওকে, এটা হচ্ছে আমাদের নিউ সিলেবাসের জন্য আমি বলবো যে পেটি ক্যাশ বুকের এক্সপেন্সটা কিভাবে আমরা করি আর টপ আপটা কি করে করি, এটা ডেবিট ক্রেডিটটা আপনাদের জানার জন্য দরকার, আর বেশি কিছু না। আর এই সিস্টেমটাকে আমরা বলে থাকি ইমপ্রেসড সিস্টেম। ইমপ্রেসড সিস্টেম ইজ দ্য সেম থিং অ্যাজ টপ আপ সিস্টেম, যে যেই টাকাটা আমার খরচ হয়েছে সেই টাকাটা আমি আবার ফান্ড পেটি ক্যাশে বিল্ড আপ করে নিই মাস শেষে। ওকে, সো মাস শেষে আমার 2 লাখ টাকাই থাকবে স্যার, যদি একটা আমার question থ্রেশহোল্ড থাকে 2 লাখ টাকা। জি জাহিদ, টেল মি। শুনছি স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার পেটি ক্যাশে সাধারণত কি স্যার ট্রাভেল বা এন্টারটেইনমেন্ট এক্সপেন্স এগুলো কি স্যার মানে এন্ট্রি করা হয় স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে হচ্ছে ট্রাভেলস এক্সপেন্সেস, ইউটিলিটিস, ঠিক আছে, নিউজ পেপার বিল, এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস, এই টাইপের জিনিসগুলোকে আমরা রেকর্ড করে থাকি আর কি আপনার। ওকে, এন্ড ছোটখাটো বিল খরচা মানে খরচাগুলো এমনই যদি আপনি এটাকে ক্যাশ বুকের মধ্যে ঢোকানো শুরু করেন আপনার ক্যাশ বুক বিশাল হয়ে যাবে, জিনিসটা আনম্যানেজেবল হয়ে যাবে যদি আপনি ছোটখাটো খরচা ঢোকানো শুরু করেন। জাস্ট ক্যাশ বুকটাকে ম্যানেজেবল সাইজে রাখার জন্য আসলে ছোট একটা ব্যালেন্স করে পেটি ক্যাশ বুকটা মেনটেন করা হয়। ওকে, আচ্ছা, এটা গেল আপনাদের পেটি ক্যাশের যে এটা। আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করতে পারি, পেটি ক্যাশে একটা ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 4 আছে, জাস্ট সেটা আপনারা দেখতে পারেন জিনিসটা যে ইমপ্রেস সিস্টেমে কত টাকা আপনি বিল্ড আপ করবেন। সোজা কথা হচ্ছে পেটি ক্যাশে যত টাকা খরচ করেছেন ঠিক এক্স্যাক্ট তত টাকাই আপনি বিল্ড আপ করতে পারবেন। ওকে, আর আপনি তত টাকাই খরচ করতে পারবেন যত টাকা আপনাকে লিমিট অ্যালাউ করবে, আপনি লিমিটের বেশি আপনি খরচা করতে পারবেন না। দ্যাটস দি রুল অফ পেটি ক্যাশ বুক আর পেটি ক্যাশ বুকের যে ইমপ্রেস সিস্টেম। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যেটা কিনা আমাদের অনেকেরই স্টুডেন্টের মাঝে কনফিউশন হয়, দ্যাট ইজ দি অ্যাকাউন্টিং ফর ডিসকাউন্ট। আমরা জানি 2 রকমের ডিসকাউন্ট থাকে, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট আর একটা হচ্ছে আমাদের ক্যাশ ডিসকাউন্ট। সো যেটাকে আমরা বলি যে কোনটাকে আমরা ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং বা আমাদের অ্যাকাউন্টিং এ আমরা রেকর্ড করে থাকি, ট্রেড ডিসকাউন্টকে আমরা কখনো রেকর্ড করে থাকি না। ঠিক আছে, জাস্ট একটা বেসিক এক্সাম্পল দিই। আজকে যদি আপনি 1000 টাকার যদি গুডস কিনেন, আপনার সাপ্লায়ার আপনাকে খুশি হয়ে 10% ডিসকাউন্ট দিল। ওই 10% ডিসকাউন্ট দেওয়ার পর যেই টাকাটা আপনার ইনভয়েস হচ্ছে, ঠিক আছে, ওই ইনভয়েস অ্যামাউন্টটাই কিন্তু আপনার সেলস ইনভয়েস হয়। আর সেলস ইনভয়েসই কিন্তু আমার সেলস বুক অফ অরিজিনালিতে আমি রেকর্ড করি, এন্ড সেই অ্যামাউন্টটাই কিন্তু আমি টি অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি। সো যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম যে যেটা কিনা আমার ডিসকাউন্ট বাল্কে ডিসকাউন্টের আগে যে আমার ব্যালেন্সটা আছে বা আমার গ্রস প্রাইস যেটা আছে সেটাকে কখনো আমি রেকর্ড করি না। আমি কিন্তু ডিসকাউন্ট পাওয়ার পর যে ব্যালেন্সটা আছে সেটাকে আমি আমার পারচেজ লেজার বা সেলস লেজার আমি রেকর্ড করে থাকি জিনিসটা। ওকে, বাট সিচুয়েশন ইজ ডিফারেন্ট ফর ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট কি, আপনি সেল করার পর আপনার কাস্টমার যদি আপনাকে একটা সার্টেন ডেজ এর আগে যদি আপনাকে পেমেন্ট করে থাকে, ইউ আর মানে হি দ্যাট পার্টিকুলার পার্সন ইজ এলিজিবল ফর ক্যাশ ডিসকাউন্ট। 100 টাকার গুডস সে যদি 2 মাসের মধ্যে পেমেন্ট করে দেয়, আপনি তাকে বলেছেন তাকে আপনি 10 টাকা তাকে আপনি ডিসকাউন্ট দেবেন। সো দ্যাট পার্টিকুলার কেস যখন আপনি সেল করে থাকেন আর তাকে ডিসকাউন্ট দিয়ে থাকেন সেটাকে আমরা বলবো ডিসকাউন্ট অ্যালাউড। ওকে, এন্ড ডিসকাউন্ট অ্যালাউড আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি ক্রেডিট পারচেজ করে থাকেন আজকে আর আপনাকে যদি আপনার সেলার যদি আপনাকে ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমার ডিসকাউন্ট রিসিভড। সো ডিসকাউন্ট অ্যালাউড অ্যান্ড ডিসকাউন্ট রিসিভড দিজ আর পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। সো এই জিনিসটা আপনাদের দেখে রাখেন যে যখন আমি ডিসকাউন্ট অ্যালাউ করি তখন আসলে আমার কি হয়। ডিসকাউন্ট অ্যালাউ কিন্তু এটা কিন্তু আমার একটা খরচা কিন্তু। সো আমরা জানি যে এনি কাইন্ড অফ এক্সপেন্স, ঠিক আছে, আমার সবসময় ডেবিট হয়। আর এটা হচ্ছে আপনার ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল হচ্ছে রিসিভেবলের যে ব্যালেন্সটা আছে সেটা আমার এখানে ক্রেডিট হয়। ওকে, সেটা হচ্ছে রিসিভেবলের পোর্শনটা আমার কম দিতে মানে তার কাছ থেকে আমি কম পাবো। সো যে রিসিভেবলের পরিমাণ যদি আমার কমে যায় দ্যাট পার্টিকুলার ব্যালেন্স ইজ ক্রেডিটেড। এটা কি ক্লিয়ার কিনা? কনফিউশন থাকলে আমাকে প্লিজ বলেন। ঠিক আছে, ভেরি বেসিক। ইট স্টার্টস উইথ আপনার গ্রস প্রাইস, তারপর আপনাকে যে ডিসকাউন্ট দেওয়ার পর যে টাকাটা থাকবে দ্যাট ইজ ইউর ইনভয়েস প্রাইস। ওই ইনভয়েস প্রাইসের উপর বেস করে আপনার কাস্টমার যদি আপনাকে তাড়াতাড়ি পেমেন্ট করে দেন তাকে আপনি কি করেন, ডিসকাউন্ট অ্যালাউ করে থাকেন। এন্ড ডিসকাউন্ট অ্যালাউ এর অ্যাকাউন্টিং হচ্ছে যত টাকা আপনি তাকে অ্যালাউ করেছেন সেই টাকাটা হবে ডিসকাউন্ট অ্যালাউড হবে ডেবিট, আর আপনার যে টাকাটা রিসিভেবল যে টাকাটা আপনার প্রাপ্য ছিল সেই টাকাটা আপনি ওই সমপরিমাণ কমিয়ে নেবেন। এন্ড ডিসকাউন্ট আপনি
ট্রেড রিসিভেবল কমিয়ে নেওয়া মানে হচ্ছে তাকে ক্রেডিট করা। এই কনসেপ্টের সাথে কি আপনারা কি ফ্যামিলিয়ার? আপনারা কি ধরতে পারছেন? স্যার সাথে একটা এক্সাম্পল দিয়ে দিলে ভালো হয় না, আর একটু বুঝতে ক্লিয়ার আচ্ছা হবে। ঠিক আছে, ভেরি বেসিক, আমি এটা নিয়ে আসছি। আচ্ছা, লেটস ডু দিস। ওকে, আপনারা ফলো করতে পারলে আমাকে, না করতে পারলে আমাকে বলবেন। ওকে, এটা হচ্ছে আমাদের লিস্ট প্রাইস। লিস্ট প্রাইস হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আপনি একেবারে প্রাইস আর কি, যে পার আইটেম হচ্ছে আপনার 10 টাকা। যদি আপনি 1000টা আইটেম যদি এখন পারচেস করে থাকেন, তাহলে আপনার অ্যাকচুয়াল খরচ কত হয়ে আছে? দিস মাল্টিপ্লাই বাই 10,000 আপনার। ওকে, এবার হচ্ছে আপনাকে ডিসকাউন্ট দিয়েছে আপনার যে ডিলার বা যে আপনার সাপ্লায়ার, যে ডিসকাউন্টটা সে দিয়ে থাকে, উই কল দ্যাট ট্রেড ডিসকাউন্ট। ওকে, এখন আমরা যদি বলে থাকি যে সে ট্রেড ডিসকাউন্ট দিয়েছে আপনার উপর খুশি হয়ে, কত টাকা? 25% আপনাকে ট্রেড ডিসকাউন্ট দিয়েছে। দ্যাট উড বি হাউ মাচ? এইটার মাল্টিপ্লাই বাই 0.25 হচ্ছে 2500। আর বাকি যেটা থাকে দ্যাট ইজ ইউর ইনভয়েস প্রাইস। ইনভয়েস প্রাইস কত হচ্ছে আমার? ট্রেড ডিসকাউন্ট মানে লিস্ট প্রাইস মাইনাস ট্রেড ডিসকাউন্ট। দেখেন, এটাকে আমরা বলি বিলিং প্রাইস। ওকে, বা যেটাকে আমরা বলি ইনভয়েস প্রাইস। তাহলে আজকে যদি আপনি সেল করে থাকেন, ঠিক আছে, আপনার জন্য হচ্ছে সেলস ইনভয়েসে কত টাকা আমি রেকর্ড করব? 7,500। ঠিক আছে, আর আপনার জন্য যেটা সেলস ইনভয়েস, যে এটা আপনাকে মানে যে আপনার কাছ থেকে কিনলো, তার জন্য এটা হচ্ছে আপনার পারচেজ ইনভয়েস। তার পারচেজ ইনভয়েসে কত টাকা লেখা থাকবে? 7,500 টাকা লেখা থাকবে। তার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম কি হবে? আপনার বই, আপনি যেহেতু সেলস করেছেন, আপনার জন্য হচ্ছে সেলস, ঠিক আছে, সেলস হচ্ছে আপনার ক্রেডিট 7,500, আর আপনার ডেবিট হচ্ছে রিসিভেবল, যেটা কি আপনার অ্যাকাউন্টস রিসিভেবল। এটা বোঝানোর কারণ হচ্ছে আপনি 10,000 টাকাকে রেকগনাইজ করবেন না। কত টাকাকে রেকগনাইজ করবেন? 7,500। 7,500, যেটা কিনা আমার ডিসকাউন্টের পর যে পোর্শনটা। আর এই ডিসকাউন্টটাকে বলে থাকি আমার ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট হচ্ছে আপনি পারচেজের সময় যে ডিসকাউন্ট আমার থাকে। ঠিক আছে, এরকম ছোট ছোট সাম আমাদের এক্সামে হয়তো আপনাদেরকে এসে হয়তো ডিস্টার্ব করবে আর কি, তো আপনাদের রেডি থাকতে হবে। এটা কি হবে? যদি আপনি পারচেজ, যে এটাকে আপনার পারচেজ করলো, তার জন্য হচ্ছে পারচেজ ডেবিট 7,500, নট 10,000। ওকে, আর বাকিটা হচ্ছে তার জন্য অ্যাকাউন্টস পেয়েবল। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি হবে এই 7,500। যখন আপনি সেল করলেন, আপনি আপনার সেলারকে বললেন যে তুমি যদি টাইমলি পেমেন্ট করো, যে 2 মান্থসের মধ্যে পেমেন্ট করো, তাহলে তোমাকে আমি 5% ডিসকাউন্ট দেবো। ওকে, আর 5% ডিসকাউন্ট মানে কত হবে? 5% ডিসকাউন্ট হচ্ছে এই পার্টিকুলার ব্যালেন্সের 0.05। আপনারা কি ফলো করতে পারছেন? জি স্যার। জি হ্যাঁ। স্যার। প্রবলেম হলে আমাকে বলবেন। ওকে, না সো স্যার। এটা হচ্ছে ডিসকাউন্ট। এবার আমাকে বলেন যে আপনি যদি আজকে সেলার হয়ে থাকেন, আর আপনি যদি একটা কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে থাকেন, আপনার জন্য সেটাকে আমি কি বলবো? দ্যাট ইজ ডিসকাউন্ট অ্যালাউড। ঠিক আছে, আর যে ব্যক্তি যে পারচেজ করেছে, সে যে আপনাকে ডিসকাউন্টটা দিয়েছে, তার জন্য এটা কি হয়ে থাকে? ডিসকাউন্ট রিসিভ। হ্যাঁ, যে পারচেজ করেছে আর তাকে আপনি ডিসকাউন্ট দিয়েছেন, তার জন্য হচ্ছে ডিসকাউন্ট রিসিভড। তাহলে আমরা একটা কথা কিন্তু বলতে পারি, যে ব্যক্তি, ঠিক আছে, যে সেল করে সে ডিসকাউন্ট অ্যালাউ করে, আর যে কিনা আপনার পারচেজ করে, ঠিক আছে, সে কি করে? ডিসকাউন্ট ক্রেডিটে পারচেজ করলে আপনি ডিসকাউন্ট রিসিভ করবেন আর কি আপনার। এন্ড এটার অ্যাকাউন্টিংটা কি হয়? আপনি যখন ডিসকাউন্ট অ্যালাউ হচ্ছে, আমরা জানি যে ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে, এটা একটা এক্সপেন্স, ডেবিট 375 টাকা। ঠিক আছে, আর বাকিটা কি হচ্ছে? আমার কি কমে যাচ্ছে এখানে? ট্রেড রিসিভেবলটা আমার কমে যাচ্ছে। যে টাকাটা আমি কাস্টমারের কাছ থেকে পাওয়ার কথা, সেটা কমে গেলে কি হবে? ক্রেডিট হবে 375 টাকা। এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। ওকে, আর বাকিটা হচ্ছে যেহেতু আপনি ডিসকাউন্ট রিসিভ করছেন, আপনি যদি পারচেজার হতেন, তাহলে ডিসকাউন্ট রিসিভ কিন্তু আমার ইনকাম, আর ইনকাম হলে আমার কি হয়? ইনকাম সবসময় আমার ক্রেডিট হবে 375। আর বাকিটা কি হচ্ছে? আপনার কি কমে যাচ্ছে? আপনার ট্রেড পেয়েবল, যেটা আপনার লায়াবিলিটি। লায়াবিলিটি কমে যাওয়া মানে কি হবে? আমার ডেবিট হবে। ডেবিট। এটা কি বুঝতে পারছেন কিনা আপনারা আমাকে বলেন। আমি জানি রাত হয়ে গেছে, আপনাদের জন্য একটু টাফ হচ্ছে, বাট না দেখেন স্যার, না মানে স্যার, ঠিক আছে স্যার। ইটস প্রিটি বেসিক আর কি। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। তাইলে এইটা গেল আমার হ্যাঁ, ডিসকাউন্ট টেল মি। অ্যালাউড যেটা, এটা কি হুম। ওই যে আমরা ক্রয় বার্তা বিক্রয় বার্তা যেটা পড়েছিলাম, এটাই কি ওইটা? আচ্ছা, আমি আপনাকে জাস্ট ফ্লোটা দেখে আনছি। 10,000 টাকার গুডস আপনি
সেল করেছেন, 10,000 গুডস যখন সেল করেছেন তাকে আপনি ট্রেড ডিসকাউন্ট দিয়েছেন, কারণ যেহেতু সে বাল্কে পারচেস করেছে আপনার কাছ থেকে 2,500 টাকা করে 25%, সো আপনার ইনভয়েস হয়েছে 7,500। ওকে, এই 7,500 উপর তাকে আপনি বলেছেন যদি সে 2 মাসে যদি আপনাকে পেমেন্ট করে দেয়, টাইমলি পেমেন্ট করে, তাকে আপনি একটা ডিসকাউন্ট দিয়ে থাকবেন। সো সিন্স ইউ আর আ সেলার, ইউ আর অফারিং ডিসকাউন্ট, ঠিক আছে? সো আমার বইতে যদি সে 2 মাসের মধ্যে পেমেন্ট করে দেয়, দ্যাট উড বি আ কেস অফ ডিসকাউন্ট অ্যালাউড। ওকে, সো এই ডিসকাউন্ট অ্যালাউড 5% হচ্ছে আপনার 7,500। আমি হয়তো আপনাকে খালি 5%-এর ডিসকাউন্টের ট্রিটমেন্ট দিয়েছি। হোয়াট ইফ যে সে আপনাকে 2 মাসের ব্যবধানে পুরো টাকাটা সেটেল করে দিয়েছে, ঠিক আছে? আমি আপনাকে ওই অ্যাকাউন্টিংটা দেখি, আমি আপনার অ্যান্সারটা চলে আসবে ওখান থেকে, ঠিক আছে? ফুল সেটেলমেন্টে যেটা হয়, খেয়াল করে দেখেন, আপনি যখন আপনাকে কাস্টমার যখন টাকা দিয়ে থাকে, সে আপনাকে কি দেয়? ক্যাশ ডেবিট করে, মানে আপনার টাকা বেড়ে গেলে কি হচ্ছে? ক্যাশ ডেবিট। ওকে, আরেকটা যেটা ডেবিট হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে ডেবিট, বাকিটা হচ্ছে আপনার ক্রেডিট। তাহলে ট্রেড রিসিভেবলে আমার কত টাকা সেটেল হয়ে যাচ্ছে? 7,500। আরিশা, আই এম কামিং ব্যাক টু ইউর কোশ্চেন, ঠিক আছে? আমার জাস্ট মনে হলো যে আমি একটা জিনিস আমি এখানে একটু মানে রেখেছি, একটু ব্যাক ছিল, মানে আমার গ্যাপ ছিল আর কি এখানে। ওকে, আর বাকি টাকাটা হচ্ছে দিস 7,500 মাইনাস 375। আচ্ছা, এটা আপনাদেরকে বলি, যখন ফুল সেটেলমেন্ট হয়, আমরা যদি কোনো ক্যাশ ডিসকাউন্ট না থাকতো তখন কি করতাম? ক্যাশকে ডেবিট করতাম 7,500, ট্রেড রিসিভেবলকে ক্রেডিট করতাম আমরা 7,500। ওকে, বাট যেহেতু ডিসকাউন্ট আমরা অ্যালাউ করেছি কাস্টমারকে, সে যে টাইমলি সেটেল করেছে, তখন আমরা যেটা করছি, ক্যাশকে ডেবিট করতেছি ওই টাকাটা, যেই টাকাটা আমি তার কাছ থেকে অ্যাকচুয়ালি রিসিভ করছি, আর বাকিটা যেহেতু তাকে আমি ডিসকাউন্ট অ্যালাউ করেছি, সেটা ডেবিট হবে আমার এখান থেকে, আর ট্রেড রিসিভেবল ফুললি আমার বুক থেকে আমি নালিফাই করে দিচ্ছি। আরিশা, হোয়াট ওয়াজ ইউর কোশ্চেন? না স্যার, আমি বুঝতে পেরেছি। আমি বললাম যে আমরা যে এর আগে ক্রেডিট বারটা, বিক্রয় বারটা করেছি না, এটাই কি ওইটা কিনা 2 মাসে ক্রেডিট বার মানে হচ্ছে আমার কি ওই যে No, পেমেন্টের স্যার, বারটা আমরা বাংলা ভার্সনে এটা পড়েছিলাম, ক্রেডিট স্যার বারটা। উনি ক্লাস 9 এর কথা Discount আর কি, বলতেছে, স্যার? যখন আচ্ছা, আমরা বারটা কথা বলতে স্যার ডিসকাউন্টের কথা বলতেছে উনি। ও না আচ্ছা, স্যার, উনি ওকে, স্যার ট্রেড ডিসকাউন্টের কথা বলতে। হ্যাঁ, Right, 2 right, মাসে right. যদি 2 মাসে করতে পারলে ডিসকাউন্টটা পাবো, আর 2 মাসে যদি না পারি তাহলে পাবো না ডিসকাউন্টটা। ওইটা হচ্ছে এটাই ক্যাশ সেটা হলো কন্ডিশন থাকে। ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করে দেই জিনিসটা হচ্ছে, যখন আপনি দেখেন এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইমিডিয়েট পারচেজ বা সেলস এর সাথে যেটা ডিসকাউন্ট আপনার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ট্রেড ডিসকাউন্ট। ওকে, তারপর আপনার ইনভয়েস হয়ে গেল, তারপর হচ্ছে সেটেলমেন্টের সাথে যে দুটো জিনিস কিন্তু এখানে, একটা ডিসকাউন্ট যেটা কিনা পারচেজ বা সেলস এর সাথে ইনভলভ, সেটাকে আমরা বলি ট্রেড ডিসকাউন্ট, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যখন আমার সেটেলমেন্টের সময় আসে, যে টাইমলি সেটেলমেন্ট করলে যে ডিসকাউন্ট আমি পাই, বা টাইমলি সেটেলমেন্ট হলে যে ডিসকাউন্ট আমি দেই, সেটা হচ্ছে আমার ক্যাশ ডিসকাউন্ট আর কি আপনার। আরিশা, আমি যেটা বুঝতে পারছি আপনি বোঝাতে চাচ্ছেন যে আমার বারের যে কথাটা বলছেন, মোস্ট প্রবাবলি হচ্ছে যে টাইম লিমিটের কথা আপনি বলছেন, জি জি ঠিক আছে? যে টাইম লিমিটেড ডিসকাউন্টটা হচ্ছে আপনার সেটেলমেন্টের কথাটা, এই যে এটা, ঠিক আছে? দিস পার্টিকুলার রেসপেক্ট, এন্ড এই জিনিসটা তখনই আসে যখন আমার টাইমলি আমার সাপ্লায়ার যদি আমাকে যদি অ্যালাউ করে, তাইলে আই গেট ডিসকাউন্ট রিসিভড। আর যদি ডিসকাউন্ট যদি আমি পেয়ে থাকি, বা সরি ডিসকাউন্ট পেয়ে থাকি না, আমার যদি আমার কাস্টমার যদি আমাকে টাইমলি পেমেন্ট করে থাকে, তাকে আমি ডিসকাউন্ট দিয়ে থাকি। এটাই হচ্ছে আপনার যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছেন, দিস ইজ দ্যাট এরিয়া। জি স্যার, বুঝেছি। আচ্ছা স্যার, ডিসকাউন্ট নিয়ে হ্যাঁ। আমার একটা কোশ্চেন ছিল, বলবো স্যার? ডেফিনেটলি হয়তো বা স্যার এই রিলেটেড না, আমি একটা ওই যে ক্লায়েন্টে কাজ করতে গেছিলাম, তো তখন এই সমস্যা দেখা গেছিল। আচ্ছা, স্যার, যেমন আমি মার্কেটে আমি একটা প্রোডাক্ট 20,000 টাকা বিক্রি করব, ওকে, তো সেলস প্রাইস 20,000 টাকা, তার উপর স্যার ধরলাম 10% ব্যাট ধরলাম, তাতে আমার 22,000 টাকা হয়। নোটেড, আর যে কোনো কারণে আমার এই প্রোডাক্টটা আমি ডিসকাউন্টে বিক্রি করব, ওকে, তো দেখা যায় যে এই 20,000 টাকার প্রোডাক্ট আমি যখন 18,000 টাকা বিক্রি করতেছি, তখন ওর কাছে তো আমি 20,000 টাকার উপর ব্যাট ধরতে পারি না, সে 18,000 টাকার উপরে ব্যাট দেবে, সেই হিসেবে 1800 টাকা আমার ব্যাট আসতো স্যার। তো এই ক্ষেত্রে দেখা যায় স্যার আমার বিক্রি 22,000 টাকা বিক্রি করার কথা ওভারঅল, কিন্তু আমি পাইতেছি 19,800 টাকা, তাহলে এই যে 3,200 টাকা স্যার, এটা আমি কি হিসেবে দেখাবো স্যার? এই 3,200 টাকা সেটা হচ্ছে আপনার 22,000 আর 19,000-এর যে গ্যাপটা, রাইট? জি স্যার, জি স্যার। আচ্ছা, 22,000টা কি জিনিস? এটা হচ্ছে আপনার টোটাল প্রাইসটা ইনক্লুসিভ অফ ভ্যাট। সেলস প্রাইস ধরছিলাম আমি 20,000 টাকা, তার উপর ব্যাট যদি 2,000 10% তো 22,000 টাকা হয়। 22,000 হয়ে কিন্তু আমি গেল। ওই 20,000 টাকার প্রোডাক্ট 20,000 বিক্রি করতে পারলাম না, আমি ডিসকাউন্টে 18,000 টাকা বিক্রি করতে পারলাম। তো যার কাছে 18,000 টাকা বিক্রি করলাম, সে তো আরো 20,000 উপর ব্যাট দেবে না, সে 18,000 উপরেই দিবে। তো সেই হিসেবে আমার ব্যাটার আসছে যে 1,800 টাকা।
তো আমি পাইতেছি হুম। 19,800 টাকা, কিন্তু পাওয়ার কথা ছিল 22,000 টাকা যদি আমি ডিসকাউন্টে সেলস না করতাম। তো আচ্ছা, এখন না ওভারঅল যে প্র্যাকটিক্যাল আমার প্রবলেম। 3,200 টাকা যে হ্যাঁ, লস, এটা আমি কি রাইট। হিসেবে দেখাইতে পারি স্যার? আচ্ছা, প্র্যাকটিক্যাল প্রবলেম, প্র্যাকটিক্যাল জি স্যার, প্রবলেম। জি আমি স্যার, জি আপনাকে স্যার। বলি, ফার্স্ট অফ অল হচ্ছে যখন আপনি সেলস রেকগনাইজ করবেন আর তার মধ্যে যখন ভ্যাট থাকবে, আমরা অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু ভ্যাট সহই রেকগনাইজ করি। সেলসটাকে আমরা আলাদা করে রেকগনাইজ করি আর ভ্যাটটাকে আমরা আলাদা করে রেকগনাইজ করি, ক্রেডিট করি। ওকে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনার হিসাবে 22,000 টাকার যে অ্যামাউন্টটা। ওকে, 22,000 অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস হচ্ছে আমার 20,000 টাকা, ভ্যাট হচ্ছে আমার 2,000 টাকা। ঠিক আছে, যদি মিস্টেক না করে থাকি আমি। জি স্যার, রাইট স্যার। তারপর হচ্ছে যখন আপনি আজকে এটাকে আপনি বেচতে পারলেন না, বেচতে না পারলে যেটা হয়, হিসাবটা খুব সহজ। আপনি যখন সেল করতে না পারেন, যেই টাকাটা আপনি সেল করতে পারেননি আর তার উপর যদি আপনি আউটপুট ভ্যাট দিয়ে থাকেন, তাহলে সেইটার উপর আপনি ট্যাক্স রিবেট পেয়ে থাকবেন আপনি জিনিসটা। ওকে, বাট আপনাকে এটার জন্য ডকুমেন্ট থাকতে হবে, আপনার প্রুফ থাকতে হবে জিনিসটা। ওকে, ইন অর্ডার টু ক্লেম দ্যাট। আচ্ছা, আমি আপনাদেরকে এটা নেক্সট ক্লাসে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি দুটা কাজ করতে পারি। ডিসকাউন্ট তো শেষ করেছি, ডিসকাউন্টের পরের পোর্শন হচ্ছে আপনাদের ভ্যাট। এই ভ্যাট হচ্ছে আপনাদের পেজ নাম্বার 92 থেকে 92, 93, 94, 95 এই চারটা পেজের। আই ক্যান ক্যারি দিস থ্রু আপনাদের ভ্যাট অ্যাকাউন্টিংটা, বাট আমি প্রেফার করি। এটা ক্লিয়ার হয় না কনসেপ্টটা স্যার। আচ্ছা, আপনার তাহলে কনসেপ্ট স্যার আমি আমি যে এখানে 2,000 টাকা ব্যাট দিছিলাম, সেখানে 800 টাকা আমি 200 টাকা রিবিট নিলাম, ঠিক আছে? কিন্তু এই যে 20,000 টাকা বিক্রি কথা, সেটা আমি 18,000 বিক্রি করলাম, তাহলে কি এই 2,000 টাকা ডিসকাউন্ট হিসেবে আসবে? 20,000 টাকা দিয়ে আপনি ইয়ে করেছেন, সেল করেছেন। না, প্রথম কথা, করার কথা 20,000 টাকা, কিন্তু করতে পারি না, করছি 18,000 টাকা আর কি। কম করেছেন। আচ্ছা ঠিক জি আছে, স্যার। যদি আপনি কম সেল করতে পারেন, দেখেন একটা জিনিস বলি, 20,000 টাকা হচ্ছে আপনি সেল করার প্ল্যান ছিল নাকি সেল অ্যাকচুয়ালি করেছেন? আমাকে জাস্ট দুটো প্ল্যান বেসিক ছিল অ্যানসার দেন। বা মার্কেট প্ল্যান প্রাইস ছিল, 20,000 টাকা। ওকে। আচ্ছা, কিন্তু আপনি তা না করে আপনি সেল করেছেন কত টাকা? 18,000 টাকা দিয়ে আপনি 18,000 করেছেন। টাকা, জি স্যার। আচ্ছা, ভেরি ইজি। আমি আপনার কঠিনটাকে কোশ্চেন করে আমি ভাবছিলাম জিনিসটা। ওকে, জিনিসটা হচ্ছে আপনি যদি মার্কেট ভ্যালু কনসেপ্টে যান, ইটস আ ভেরি মানে ডিফিকাল্ট জিনিস কিন্তু ওখানে ঢুকে যাওয়া, বাট আমি ওটার অ্যান্সার করবো। মানে আই লাইক দিস কোশ্চেন্স, বাট একটা জিনিস আমি আপনাকে বলি, যখনই আপনি সেল করতেছেন, যে প্রাইসে আপনি সেল করতেছেন তার উপরই আপনার ভ্যাট হবে। তার মানে 22-20-এর উপর আপনার ভ্যাট হবে না, আপনার 18-এর উপর আপনার ভ্যাট হবে। জি স্যার, জি স্যার। ঠিক আছে, ডান এন্ড ডাস্টেড, আর কোনো কথা নাই। এখন এটার উপর যদি আপনি আমাকে যদি কোশ্চেনটা এইভাবে করেন যে আমি মানে 20,000-এর জিনিস আমি 18,000-এ সেল করেছি, হোয়াট ইফ যে আমি আসলে এই জিনিসটা যখন আমি পারচেস করেছিলাম আমি আরো বেশি দাম দিয়ে পারচেস করেছিলাম, ঠিক আছে? যদি আমি বেশি দাম দিয়ে কিনে আমি কম দাম দিয়ে সেল করি, তাহলে আপনি ইনপুট ভ্যাট রিবেট পাবেন। আপনি আপনি যখন সেল করেন সেটার উপর হচ্ছে আউটপুট ভ্যাট দিতে হয়, আর যখন পারচেস করেন সেটার উপর আপনি ক্লেম করতে পারবেন। যদি বেশি দাম দিয়ে যদি আপনি পারচেস করে ফেলেন, তাহলে সেই অ্যামাউন্টটা আপনি ক্লেম পাবেন। ওকে, আমি ওইভাবে চিন্তা করছি, বাট আপনার অ্যান্সারটা হচ্ছে যদি আমি যেই টাকাতে আমি সেল করছি, ইট ডাজ নট ম্যাটার যে কত টাকা দিয়ে আমি প্ল্যান করেছি, বাট আমার সেলসটা হবে আপনার এক্স্যাক্টলি যেই টাকা দিয়ে আমি অ্যাকচুয়ালি আমি সেল করতেছি মার্কেট প্রাইসে। বাট আপনাকে একটা কঠিন কথা বলি, আমাদের ভ্যাট অথরিটিরা করে কি, নতুন একটা 2012-এর যে ভ্যাট আইনটা আছে সেখানে একটা খুব ডেঞ্জারাস জিনিস দিয়েছে। সে কিন্তু মার্কেট মানে আর্মস লেংথ ট্রানজেকশনের যে প্রাইসটা আছে তার উপর তাকে মার্কেট প্রাইস ধরে দেন তার উপর আপনাকে ভ্যাট ইম্প্যাক্ট করবে। ধরেন আজকে আপনি 2,000 টাকার জিনিস যদি 1,000 টাকায় সেল করে যদি আপনি 150 টাকা ভ্যাট দেন, আপনাকে তো ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না, সে বলবে আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন। সে করবে কি, মার্কেট প্রাইস যদি 2,000 হয়ে থাকে, সে 2,000-এর উপর আপনাকে 15% ভ্যাট, 250 মানে ইয়ে যেটা 300 টাকা যে ভ্যাট হবে সেটা আপনাকে সে ইয়ে করবে, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে আপনি কি 100 টাকায় 1,000 টাকায় সেল করলেন না 2,000 টাকায় সেল করলেন। সে মার্কেট প্রাইস আপনাকে ধরলে মার্কেট প্রাইসে উপর আপনাকে ভ্যাট করে আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিবে। ওকে, যেই কাজটা আপনাদের গ্রামীণ ফোন তারপর টেলিকম অথরিটিরা দেখবেন যে 560 কোটি টাকার আপনার ভ্যাট দিচ্ছে এখন জিনিসটা। দ্যাটস আ টপিক ফর অ্যানাদার ডিসকাশন আমাদের এখানে। সো প্লাস আপনাদেরকে আমি একটা জিনিস যদি বলি, আপনারা কি ভ্যাটটা এখন করতে চাচ্ছেন নাকি ভ্যাটটা নেক্সট ক্লাসে আপনারা করতে চাচ্ছেন? এন্ড উইথ দ্যাট উই উইল কনক্লুড চ্যাপ্টার 4। স্যার নেক্সট ক্লাসে করি। নেক্সট ক্লাসে দেন, অলরেডি টাইম ওভার। নেক্সট ক্লাসে করি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে করি স্যার। আচ্ছা, তাহলে লেটস ডু ওয়ান থিং। চ্যাপ্টার 4 আমাদের মোটামুটি আমি বলবো যে কনসেপচুয়ালের জন্য দিস ইজ এনাফ, দিস ইজ অ্যাডিকুয়েট। আপনাদের জন্য বেশি কিছু লাগবে না, জাস্ট ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন্স গুলো দেখবেন, সেলফ টেস্ট কোশ্চেন গুলো দেখবেন, তারপর যদি আটকায় যান আমার কাছে গেট ব্যাক করবেন। ওকে, বেসিক্সটা আপনাদেরকে আমি দিলাম। আর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে নেক্সট ক্লাস হবে আমাদের ভ্যাট দিয়ে আমি শুরু করব, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ভ্যাটের সাথে চ্যাপ্টার আমি 5-এ চলে যাব না, 5-এ যাব না, আমি আপনাদেরকে চ্যাপ্টার 6-এ নিয়ে যাব। চ্যাপ্টার 6 ইজ ভেরি ট্রিকি, চ্যাপ্টার 6 ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড আমি চ্যাপ্টার 6 করে দিন আমি চ্যাপ্টার 5 আসবো। চ্যাপ্টার 6 হচ্ছে 3 ভাগে ভাগ। ফার্স্ট পোর্শন হচ্ছে আপনার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট এন্ড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট,
এরপরের পার্ট হচ্ছে আমার ব্যাংক রিকনসিল, যেটা প্রতিবার আমাদের এক্সামে আসছে 20 মার্কস, ঠিক আছে, নো এসকেপ ফ্রম দ্যাট। ওকে, আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে এরার্স এন্ড অ্যাডজাস্টমেন্টের যে পোর্শনটা। সো আমি নেক্সট ক্লাসটা চ্যাপ্টার 6টা হয়তো একটু সময় নিয়ে নিব, যেটার কারণে আমি প্রথম চ্যাপ্টারগুলো আমি আপনাদেরকে ফার্স্ট একেবারে কনসেপচুয়াল ইয়েতে আমি শেষ করেছি আপনাদেরকে। সো উইথ দিস আই উইশ টু ক্লোজ। আপনাদের হয়তো কিছু কোশ্চেন থাকবে, আমি বলবো কোশ্চেনগুলোকে কম্পাইল করে আমাকে নেক্সট ক্লাসে আপনারা জিজ্ঞেস করবেন। স্যার ওকে, এখন একটা কোশ্চেন ছোট ইয়েস তানভীর, টেল মি। স্যার, সেটা হচ্ছে পেরোলটা কি আমরা যে স্যালারি শিটটা করি, এই স্যালারি শিটটা কি পেরোল? না না, ইটস ওকে, ইটস ওকে। আমাকে বলেন যে ওই যে স্যালারি শিট যেটা করি, স্যালারি শিট ইজ ডিফারেন্ট। স্যালারি শিট কিন্তু আমাদের ওটা একটা ওয়ার্কশিট, ঠিক আছে। আর পেয়েবল ইজ ডিফারেন্ট। পেয়েবল হচ্ছে আমার জিএল, পেয়েবল হচ্ছে আমার লেজার অ্যাকাউন্টিং, ইটস মাই টি অ্যাকাউন্ট। ওহ, মাই অ্যাপোলজিস। ঠিক আছে, পেরোলের ব্যাপারে একটা বলি আপনাকে। স্যালারি শিট হচ্ছে জাস্ট এটা আমাদের এক একটা কোম্পানি এক একটা ভার্সনে ক্রিয়েট করে থাকে। ওকে, আর পেরোলের জন্য যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, মানে পেজ 56 বা পেজ 57-এ যেটা ছিল, সেটা হচ্ছে আমাদের আসলে পেরোলে ডিডাকশনস এর জন্য কলাম থাকে। ওকে, তারপর হচ্ছে আমাদের ওই নেট পে কলাম থাকে, সেখান থেকে আমরা গ্রস পেটা বের করে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন করে আমরা টোটাল গ্রস পেরোল কস্ট আমরা বের করে থাকি আর কি। ওকে, সো সেটা আসলে আমরা যেটা স্যালারি শিট বলি, স্যালারি শিট ইজ নাথিং বাট ওয়ার্কিং। স্যালারি শিটটা তো মূলত ওনার মূল লক্ষ্য থাকে স্যালারি পার কেজি বের করার জন্য হেল্প করে আর কি, এই জন্য। রাইট রাইট, ওটা কোম্পানিতে আমরা মানে ইন্টারনালি আমাদের যে পারকিউজিটের যে লিমিট থাকে, ওই লিমিট ওটা ক্লোজ করছে কিনা স্যার, এই জন্য হয়তো ওটা হ্যাঁ, দেয়া হয় আর কি। ওটা চেক ব্যাক করতে হয় আমাদেরকে। ইমতিয়াজ, ইউ হ্যাভ আ কোশ্চেন? হ্যাঁ, জাহিদ, টেল মি। স্যালারি শিটটা হচ্ছে কি স্যার, এখানে মেডিকেল, হাউস এন্ড কনভেন্স যেটা অ্যাড সহ যেটা রেডি করা হয়, নেট পেবল, ওটাই তো স্যার না? এটাকে আমরা আসলে স্যালারি শিট বলি না, আমরা আমাদের কোম্পানিতে বা দেখবেন যে এটাকে আমরা মেজরিটি ধরে থাকি যে এই হিসাবে, এটাকে আমরা মানে ওয়ার্কশিটই বলি। ঠিক আছে, স্যালারি শিট আসলে আগের একটা টার্ম ছিল, ওটা ইউজ করতো, আমাদেরকেও বলতো যে প্রতিটা ইন্ডিভিজুয়ালের একটা স্যালারি শিট মেনটেন করে। এটা হচ্ছে ওয়ার্কশিট, এটা হচ্ছে একটা আপনি সামারি, এটা প্রতিটা ইন্ডিভিজুয়াল অনেক রাখেন। কোম্পানিতে স্যার স্যালারি শিটে বলে থাকে স্যার আসলে। হ্যাঁ, না এখনো আসলে ওই হ্যাবিটটা রয়ে গেছে আর কি জিনিসটা। ঠিক আছে, বাট দ্যাট ইজ নট ইয়োর ইয়ে, আমি কিন্তু যেটা ডিস্টিংগুইশ করতে চাচ্ছি, দ্যাট ইজ নট ইয়োর যেটা বলছিলাম যে পেরোল বা আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি বাই লেজার। লেজারটা হচ্ছে ওইটাই যেটা টোটাল আসবে কলাম ধরে ধরে আপনার ডিডাকশনস, ঠিক আছে, নেট পে থেকে হচ্ছে আপনার গ্রস পে বের করবেন, তারপর ওখান থেকে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন বের করবেন। ওকে, এটাই আর কি আপনার। আচ্ছা, পার্সোনাল কোশ্চেন স্যার অ্যাকসেপ্ট করতে গেলে বলতে পারছি ডেফিনেটলি বলেন। মানে এটা মানে হাস্যকর স্যার, আপনি কি স্যার বেলিউডের দিকে আসেন নাকি? আপনাকে প্রায় আপনার মতো দেখতাম আর কি, মানে লোকজন দেখা পড়ছে আর কি। না না না, আমি বেলি রোড সত্য কথা বলতে আমি হয়তো লাস্ট 10 ইয়ার্সও মনে আমি আসি নাই। কেন স্যার? না, আমার ওইদিকে আসলে যাওয়া পড়ে না। একটা হচ্ছে আমার এরিয়াগুলো হচ্ছে আমার বেশি সবাই যায় স্যার। না, আমি ওইটাই তো বললাম যে সময় গেছে। আমার ইউনিভার্সিটি এরিয়া স্যার, বেলি রোড। একটা কথা বলি, যেটা হচ্ছে ইউনিভার্সিটিতে যখন আমরা ছিলাম তখন হয়তো ওখানে যাওয়া আসা হতো প্রচুর। স্যার খাওয়া আপনার দাওয়ার জন্য ইউনিভার্সিটি কোনটা ছিল? আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি আইবিএ এর স্টুডেন্ট, বিবিএ করা, দেন আমি ওখান থেকে শেষ করে আমি আপনার সিএ লাইনে আমি আসি কি আপনার। ঠিক আছে, দোজ আর মাই ক্রেডেনশিয়ালস। কোন ব্রাঞ্চে আছেন স্যার? আমি ব্র্যাক ব্যাংকের আমি হেড অফিসে আছি, আমি অনেক টাওয়ারে আছি। যদি কখনো আপনারা এই দিক দিয়ে মানে পাস করে থাকেন, ফিল ফ্রি টু ড্রপ বাই। ঠিক আছে, অফ কোর্স স্যার। আপনাদের আমি চিনি স্যার এটা স্যার। আচ্ছা, ইউ গাইজ আর অলওয়েজ ওয়েলকাম। আমাদের এখানে আসবেন, ওই যে নিকেতনের গেটের পাশে লেভেল 4 গাউস সামদানি বললেই মানে দে উইল মানে হেল্প ইউ। ঠিক আছে, ওকে স্যার। যাই মানে দেখা করব। আপনাদের ব্যাংকে আইসিপি থেকে অ্যাওয়ার্ড পাইছিল এবারে? হ্যাঁ, আমরা এবার অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা সেকেন্ড হয়েছিলাম আর কি। আনফরচুনেটলি, এটা আসলে সত্য কথা বলতে আনফরচুনেটলি মানে বলার কারণটা কি, মানে আসলে আমরা কাজটা আসলে কিছু জায়গাতে আমাদের গাফলতি ছিল। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে এই যে সেকেন্ড হয়েছি, সেটাও আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি করেই সেকেন্ড মানে দয়া প্রবণ হয়ে সেকেন্ড হওয়া, কারণ বাকিদের অবস্থা আর একটু খারাপই ছিল জিনিসটা। এন্ড এই জিনিসটা আসলে মনে হয় ফার্স্ট পাইছে মনে হয়। আচ্ছা দরজা খুল, আমি এখন আর বসতে পারবো না, 10:30 বেজে গেছে অলরেডি। আচ্ছা, আই থিংক উই গট দ্য মেসেজ। আমাকে 5 মিনিট দিল। আচ্ছা, we need to close this আজকে, ঠিক আছে, and thank you students. আসসালামু আলাইকুম স্যার, গুড নাইট। সো কারেন্টের কারণে লাস্ট 10 মিনিট দিতে পারেন, আপনি কি স্লাইডটা শেয়ার করবেন? আচ্ছা, আমি স্লাইডটা শেয়ার করে দিচ্ছি, and that is the last statement I am taking from you. Okay, thank you so much everyone. আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। স্লাইডটা একটু মেইল করে দিবেন স্যার। আমি মেইল করে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ।